এই যে ধরুন, এই বাটিটা নিয়ে আমাকে উদ্ধার করুন। যত সব ব্যাচেলার যে কেন ভাড়া দেয় বুঝি না। সকালবেলা ঘুমিয়ে আছি, এমন সময় কে যেন কলিং বেলটা বাজালো। সকালে অনেক ক্ষুধা পাইছে, তার উপর ঠান্ডা। ইচ্ছে না থাকার সত্ত্বেও এই শীতের সকালে গিয়ে দরজাটা খুলে দিতে হলো। আর দরজা খুলতেই উক্ত কথাগুলো শুনতে হলো আমাকে। তা আবার বললো একটা মেয়ে। মেয়েটার কথাগুলো বলতে দেরি হলেও আমার ফ্ল্যাট থেকে চলে যেতে এক মুহূর্ত দেরি করলাম না। বিদ্যুতের গতিতে সে কারেন্টের গতিতে চলে গেল। আমি বাতিটা হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলাম। এটা কার, প্লাস কিসের বাটি? ভালো করে লক্ষ্য করে দেখলাম, এটা তো মহু আন্টির বাটি। আসলে মহু আন্টি প্রায় আমাকে খাবার পাঠান, তাই বাটিটা চিনতে পারলাম। বাটিটা মহি আন্টির, ঠিক আছে, কিন্তু এটা যে ওয়েটার নিটা, ও সরি, যে মেয়েটা ডেলিভারি করে গেল সে কে? দূর, সে যাই হোক, সে কে তা জেনে লাভ নেই। খাবার পাইছি, খেয়ে নেই। তারপর খাবার বাটিটির ঢাকনাটা সরিয়ে দেখলাম গরম গরম খিচুড়ি। বাহ, সাথে দেখছি ডিম ভাজিও রয়েছে। আর দরজায় না দাঁড়িয়ে থেকে রুমের ভেতরে এসে বাটিটা ডাইনিং টেবিলের উপর রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে টেবিলের ওপর থেকে বাটিটার একটা চামচ নিয়ে সোজা ছাদে চলে গেলাম। আসলে শীতের সকালে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি হলে আর কিছুই লাগে না। অনেকক্ষণই তো হয়ে গেল, কেউ তো আর আমার পরিচয় জানতে চাইলেন না। আমার আবার বেশি শরম করে না, তাই নিজের পরিচয়টা নিজেই দিয়ে দিই। আমি হলাম নীল মেহরাজ, বাসা বগুড়ায়। বর্তমানে আমি বিসিএস ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছি। থাক, আর কিছু বলবো না, সাথে থাকলে সবই জানতে পারবেন। আমি যে বাসাটায় থাকি সেটা 5 তলা বিশিষ্ট একটি বড় বাসা। আর একটু আগেই যে মহু আন্টির কথা বললাম, তিনি হলেন এই বাসাটার মালিক। কিন্তু যে মেয়েটে সে আজকে আমাকে খাবার বাটিটা দিয়ে গেল, তাকে আমি চিনি না। মহু আন্টি আমাকে খুব ভালোবাসেন, বলতে গেলে তার ছেলে ভাবেন আমাকে। মাত্র 7 মাসে আমাকে কতটা ভালোবাসে মহু আন্টি। 7 মাস আগেই এই বাসাতেই উঠেছি। যাকে সেসব কথা। আজকে শুক্রবার, তাই কোনো ধরনের চাপ নাই বললেই চলে। আজকে ভার্সিটি বন্ধ। দুপুরে নামাজ পড়ে সে ডিম আর একটা রুটি খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। বিকেলে গাঢ় কালো রঙের গিটার এক হাতে আর কফির কাপটা অন্য হাতে নিয়ে চলে আসলাম ছাদে। আমি 5 তলায় থাকার কারণে অতি সহজেই ছাদে আসতে পারি। প্রিয় দোলনাটায় বসে কফির মগটা পূর্ব পাশে রেখে গিটারটায় টিউন তুলতে লাগলাম। চোখ বন্ধ করে গিটারের টিউনগুলোকে ফিল করার চেষ্টা করছি। হঠাৎ করে একটা বিকট হলো। আমার আশেপাশের শব্দটা হলো চা। শব্দের গতি শুনেই বুঝতে পারলাম। চোখটা খুলে তাকাতেই দেখি সামনে সকালে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, আর আমার দিকে কেমন যেন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে আশেপাশে তাকালাম। শব্দটা কোথা থেকে আসলো এটা জানার জন্য। হঠাৎ করে চোখটা আমার পায়ের নিচে চলে গেল। দেখলাম পাশের নিয়ে আমার কফির মগটা পড়ে আছে। সরি, মগটা না, মগের ভাঙা কাজগুলো। তার মানে মেয়েটা আমার কফির মগটা ভেঙে ফেলছে। মন মেজাজটা খারাপ হয়ে গেল। এই মেয়ে, এটা আপনি কি করলেন? কেন, দেখতে তো পাচ্ছেন কি করলাম। এটা আপনি ভাঙলেন কেন? এটা আমার দোলনায় রেখেছেন কেন? আর আপনার ভাগ্য ভালো যে আপনাকে এখনো আমি ছাদ থেকে ফেলে দিইনি। আশ্চর্য, এখানে আমাকে ফেলে দেওয়ার কি আছে? আর আমিও আমার কফির মগ কি করলাম? এত বেশি কথা না বলে এখান থেকে চলে যান তো, যত সব আবাল মার্কা পোলাপাইন। এই মেয়ে, মুখ সামলে কথা বলুন। এই, বেশি কথা না বলে ছাদ থেকে চলে যান তো। আপনি এমন করতেছেন কেন? আর দেখুন, চা নয় তা বলে যাচ্ছেন। আপনি কে বলুন তো? ফকিন্নি কয় কি? আমার বাসাতেই থাকে আর আমাকেই বলে আমি কে? মানে বুঝলাম না। এমন সময় মহু আন্টি ছাদে চলে আসলো আর বলতে লাগলো, কি হয়েছে রে নীল? আর বলিয়েন না আন্টি, এই মেয়েটা আমাকে চা নয় তাই বলে যাচ্ছে। এই চাঁদনি, এগুলো কি হচ্ছে? তুই নীলকে কি বলেছিস বল? আন্টি, কে এই মেয়েটা?
আরে, এটা আমার একমাত্র মেয়ে চাঁদনি, সাবিকুল নাহার চাঁদনি। ও, বুঝলাম। এই, আপনি আর ছাদে আসবেন না। আমি আবার করেছি যে ছাদে আসতে পারবো না। ছোট লোকদের এই একটা সমস্যা, মুখে মুখে তর্ক করে। এই চাঁদনি, মুখ সামলে কথা বল। কাকে তুই কি বলছিস? একটা ফকিন্নিকে বলছি, আমি যেন তোকে আর ছাদে না দেখি। তারপর সে মানে চাঁদনি হনহন করে ছাদ থেকে চলে গেল। বাবা, তুই ওর কথায় কিছু মনে করিস না। আসলে বাপ মরা মেয়ে তো, তাই এমন বেঘাড়ে হয়েছে। বাদ দিন এসব কথা। তাই এখন আপনার শরীর কেমন আছে? হুম, ভালো আছি। তাহলে আমি এখন আসি আন্টি, বাসায় ফোন দিতে হবে। ওকে, যা। চলে আসলাম আমার ফ্ল্যাটে। এসে খাটের ওপর থেকে ফোনটা নিয়ে মায়ের নাম্বারে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? হুম, ভালো আছি। তুমি কেমন আছো? হুম, ভালো আছি। বাবা, জান্নাত কেমন আছে? সবাই ভালো আছে? তা কি করছিস? বসে আছি। কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। পরের দিন সকালবেলায় হাতে কফির কাপ নিয়ে চলে গেলাম ছাদে। হঠাৎ করে চাঁদনি চলে আসলো। এসেই বলতে লাগলো, একটা মানুষ যে কতটা নির্লজ্জ হতে পারে তা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। শুভ সকাল। ঠোঁটের কোনো একটা ছোট্ট হাসি দিয়ে বললাম, আপনাকে আচ্ছা। ফোনটা রেখে দিলাম। এমন সময় মহু আন্টি ডাক পড়ল। মানে তাদের কাজের লোক রহিমা খালা ডাকতে এসেছি। আমি চলে গেলাম 4 তলায় মহু আন্টিদের ফ্ল্যাটে। আন্টি, আমাকে ডাকছিলেন? হুম, এদিকে আয় তো একটু। বাবা, কাজ আছে। সোফায় বসে বসে টিভি দেখছি। হুম আন্টি, বলেন। সোফায় বসতে বসতে বললাম। তুই তো প্রাইম ভার্সিটিতে পড়িস, তাই না? হুম আন্টি, কিন্তু কেন বলুন তো? আসলে চাঁদনিকে সেখানে ভর্তি করিয়েছি তো, তাই। ও, বুঝেছি। কোনো সমস্যা হলে আমি আছি, আপনি চিন্তা করবেন না। হুম, আর তুই কিন্তু ওর ব্যবহারে কষ্ট পাস না। ও ছোট থেকেই এমন, কিন্তু কয়েকদিন পর দেখবি সে আসলে কেমন। সে কেমন আন্টি? সেটা নিজের চোখে দেখে নিস। এখন এখানে বস, আমি আসছি। কোথায় যাচ্ছেন আবার? চুপচাপ বস, আমি আসছি। কথাটা বলে আন্টি কোথায় জানি চলে গেল। মিনিট 2-এর মধ্যে হাতে একটা বাটি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর এই যে, ধর পায়েস। বাটিটা আমার দিকে এগিয়ে দিয়ে, আপনি রান্না করেছেন? খেয়ে নে, তারপর বলবো।
ওকে বলেই 1 চামচ মুখে দিলাম। আজকে পায়েসটা যেন অন্যরকম লাগছে। এর আগেও আন্টির হাতে রান্না করা পায়েস আমি খেয়েছি, কিন্তু এমন ছিল না। আজকেরটা কেমন যেন একটু বেশি ভালো লাগছে। তবে মহু আন্টিও সেই লেভেলের পায়েস বানাতে পারেন। খাওয়া শেষ করে বললাম, আন্টি আজকের পায়েসটা কেমন অন্যরকম স্বাদ পেলাম। কেমন রান্না করেছিল? ভালো লেগেছে তো? আন্টি খুব ভালো লেগেছে। কে রেঁধেছে? আজকে পায়েসটা চাঁদনি রান্না করেছিল। বাস্তবের চাঁদনি তো মনে হয় পায়েসের পও বানাতে পারে না। পারলে হয়তো আমাকে বানায় খাওয়াতো। কি বলেন সবাই? ও, খুব ভালো লাগলো। আর একটু এনে দিব? আর লাগবে না আন্টি। আচ্ছা ঠিক আছে। আমি এখন তাহলে আসি আন্টি। আচ্ছা আয় তাহলে। বলেই আমি আমার ফ্ল্যাটে এসে রাইস কুকারে হাত উঠিয়ে দিলাম। আন্টি অনেক করে বলেছেন তার সাথে যেন আমি খাওয়া দাওয়া করি, কিন্তু আমি না করে দিয়েছি। কেমন জানি লাগে অন্যের বাসায় খেতে। আর ব্যাচেলারদের একটা সুবিধা হলো তারা আলু ভর্তা আর ডিম বেশি খায়। একটাতে প্রোটিন আর একটাতে শক্তি। কি অদ্ভুত একটা জিনিস, তাই না? ভাত আর ডিম ভাজি দিয়ে পেট পুরে ভাত খেলাম। আসলে নিজের হাতে রান্না করে খেলে মরিচ ভর্তা দিয়েও পেট পুরে খাওয়া যায়। যদি রান্না খারাপও হয় তাও নিজের কষ্ট করা রান্না করার কথা চিন্তা করতে করতে খেতে খেতে পেট পুরেই যায়। রাতে আর ছাদে গেলাম না। ছাদে না যাওয়ার কারণ হয়তো আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। বুঝি না এই চাঁদনির সাথে আমার বনে না কেন। বেলকনিতে বসে বসে গিটারটা নিয়ে বাজাতে লাগলাম। ব্যাচেলার জীবনের আমার মতো সঙ্গী হয় মাত্র 2টা জিনিস। একটা হলো সিগারেট আর অপরটা হলো গিটার। এই 2টার মধ্যে যাদের যেটা ভালো লাগে সে সেইটাই সঙ্গী করে নেয়। কেউ কেউ দুটোকেই সঙ্গী করে নেয়। সকালে আজানের শব্দে ঘুম থেকে জেগে উঠলাম। তারপর নামাজ পড়ে সে 1 কাপ কফি নিয়ে ছাদে গেলাম। এত সকালে চাঁদনি ছাদে আসবে বলে মনে হয় না। এই শীতের সকালবেলা কুয়াশার মাঝে 1 কাপ কফি যথেষ্ট শরীরটা গরম রাখতে। কফিটা শেষ করে নিজের রুমে আসলাম। তারপর রেডি হয়ে চলে আসলাম ক্যান্টিনে। পুরনো বটগাছের নিচে বসে আছি। এমন সময় রাকিব জয় চলে আসলো। কিরে, কি খবর? এই তো ভালো। আজকেও এত সকালে এসেছিস? মনে হয় বাসায় খেয়ে আসিসনি। আরে শালা আমি কি মেসে থাকি নাকি যে বাসায় থেকে খেয়ে আসবো? মনিও আমার ফ্রেন্ড। এসব কথা বাদ দে। ক্লাস করে বাসায় চলে আসলাম। প্রতিদিন চাঁদনির বকা খুব সকালে ছাদে গিয়ে কফি খাওয়া, ভার্সিতে গিয়ে ক্লাস করা, এসব নিয়ে ভালো হাবেই দিনগুলো কাটছে। রাতের বেলায় মহু আন্টির বাসায় ডাক পড়ল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আমাকে ডেকেছিলেন? বাবা ডেকেছিলাম। কি জন্য ডাকছিলেন আন্টি? আসলে হয়েছে কি বাবা, আগামীকাল থেকে তুই চাঁদনিকে সাথে করে নিয়ে ভার্সিটিতে যাস, কেমন? সে না হয় যাব, কিন্তু আপনার মেয়ে কি যাবে? যাবে। আচ্ছা নিয়ে যাব। আন্টিদের ফ্ল্যাট থেকে আমার নিচের রুমে আসতেই হাতে থাকা ফোনটা বেঁচে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই দেখি ছোট বোন জান্নাত ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ভাইয়া, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। কান্না করতে করতে বলছে, কি রে তুই কান্না করছিস কেন? কিছু কি হয়েছে? তুই তাড়াতাড়ি আয়। কান্নার মাত্রা বেড়ে বলল, আচ্ছা আসছি, কিন্তু কি হয়েছে সেটা বল। আয় তাড়াতাড়ি। বলেই জান্নাত ফোনটা রেখে দিল। আমি পড়ে গেলাম চিন্তায়। তারপর আমি মায়ের কাছে ফোন দিলাম, কিন্তু নাম্বার বন্ধ বলছে। আমি আর দেরি না করে নিজের বাড়ি বগুড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়লাম। জানি না মায়ের ফোন বন্ধ কেন। আর রিয়াও তো কিছুই বলতো না। হয়তো বাসায় কোনো কিছু হয়েছে। সকাল 7টায় বাসায় এসে পৌঁছে গেলাম। রাত 11টায় গাড়িতে উঠেছিলাম। কথায় আছে না, বিপদে পড়লে চামচিকেও লাথি মারে। আজকে বুঝলাম কথাটা কতটা সত্যি। আমার গাড়ি থেকে নামার কথা ছিল 4টার সময়, কিন্তু গাড়ি নষ্ট হওয়াতে এত দেরি হলো। বাসার সামনে আসতেই বড়সড় একটা ঝটকা খেলাম, কারণ বাসার সামনে অনেক মানুষ। বুঝতাম না এত সকালে এত মানুষ কেন বাসে আসবে। গেট দিয়ে ভেতরে ঢুকতেই আমার ছোট চাচা এসে কাঁধে হাত রাখলো। তারপর আমার ব্যাগটা নিয়ে আমাকে বাসার ভেতরে নিয়ে আসছে। মেঝে দুটি দেহ পড়ে আছে। বুঝতে পারছি মারা লোক দুটি মারা গেছে, কিন্তু এরা কারা এটাই বুঝতে পারছি না। হঠাৎ মনে হলো জান্নাতের কথা। পাশের চাচাকে বললাম, চাচা জান্নাত কোথায়? জান্নাত ঘুমিয়ে আছে বাবা। ও
তাই এগুলো কারা? তুই ভেঙে পড়িস না। বলছে আর কান্না করছে। আরে চাচা, এসে থেকে দেখছি তুমি চাচি সহ সবাই কান্না করছো। মানে কি এগুলোর? কি হলো? চুপ করে আছো কেন? আর বাবা মা কই? এই যে বাবা, তোর মা আর বাবা শুয়ে আছে। লাশ দুটোকে দেখে বলল। আমি অবাক হয়ে লাশ দুটির দিকে তাকালাম। মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারছি না। মাথাটা যেন খুন খুন করতে শুরু করলো। চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে লাগলো। মুখ দিয়ে একটু শব্দ বের হচ্ছে না। বসে পড়লাম বাবা মায়ের পায়ের কাছে। দুপুর 2টার দিকে বাবা মাকে কবর দিয়ে বাসায় চলে আসলাম। বাবা মাকে গলা কেটে মেরে ফেলা হয়েছে, যা কাফনের কাপড়ের দিকে তাকালেই বুঝতে পারছি। কারণ দুইজনের গলার কাছে সাদা কাপড় লাল হয়ে গেছে। রক্ত গোসল করানোর পরেও রক্ত পড়েছে। একে একে এলাকার সবাই আত্মীয়রা চলে গেল। সন্ধ্যার সময় আমি আর জান্নাত বাবা মায়ের কবরের পাশে এসে বসে পড়লাম। মাথায় এখন একটাই চিন্তা, কে বা কারা বাবা মাকে মারল। জানি এখন এসব চিন্তা করার সময় নয়, কিন্তু তবু এসব চিন্তা মাথায় আসতেছে। 1 সপ্তাহ পর এখন কিছুটা স্বাভাবিক হয়েছি। আমি জান্নাতকে ডেকে বললাম, আচ্ছা তুই সেই দিন কই ছিলি? ভাইয়া, আমি, চাচি আর রিয়া বাইরে গিয়েছিলাম। আর চাচা বাবা মা কোথায় ছিল? মা বাবা বাসায় ছিল। চাচা কই ছিল? আমি জানতাম না চাচা কই ছিল। আচ্ছা এসব বাদ দে। ভাইয়া, আমার না এই শহরে থাকতে অনেক ভয় করে রে। কেন ভয় করে? ভাইয়া, তুই তো বাইরে থাকিস, তুই জানিস না এই শহরের লোকজন কতটা খারাপ। কেন রে, কি হয় এই শহরে? ভাইয়া, এটা আমাদের মতন সাধারণ মানুষদের বেঁচে থাকার শহর নয় রে। এটা হলো মাফিয়ার শহর। এখানে শুধু মাফিয়ারাই রাজ করে। তুই তো জানিস যে বাবা এই মাফিয়াদের শেষ করার জন্য নিজেরই অনেক শত্রু তৈরি করেছিল। জানি তো। জানি, সেদিন সন্ধ্যার সময় বাবা আমাকে ফোন করে বলেছিল, জান্নাত মা, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। আজকে আমি জানতে পেরেছি এই মাফিয়ার শহরে কে বড় মাফিয়া। এরপর আমরা বাসায় চলে এসে দেখি বাবা মায়ের গলা কাটা লাশ। ও, আমার কি মনে হয় জানিস? কি মনে হয় রে? আমার মনে হয় এই মাফিয়ার শহরে বড় মাফিয়াই বাবা মাকে মেরে ফেলেছে। এর কারণ হলো বাবা বড় মাফিয়ার আসল পরিচয় জানতে পেরেছিল। রে। ভাইয়া, চল আমরা 2 ভাই বোন দূরে কোথাও চলে যাই। কেমনে যাবো রে বোন? বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে? প্রতিশোধ তো আমি নিবই, মনে মনে বললাম। যাবো রে। মা বাবার জন্য দোয়া করেই চলে যাব মাসিয়ার শহর থেকে। বগুড়ায় বাবার চেনা সব লোকের সাথে ভালো মন্দ সব কথাই শুনলাম। আমার ফ্রেন্ডসরা এসেছিল সবাই, তাদের সাথে কথা বললাম এবং সবাইকে বললাম খোঁজ লাগাতে কে এই কাজটা করেছে। আমি মহু আন্টিকে ফোন দিয়ে সব ঘটনা বলেছিলাম। যদিও আমি মারামারি পছন্দ করি না, তার মানে এই না যে আমি মারামারি পারি না। ছোট থেকে মারামারিতে নাম্বার 1 ছিলাম, এখনো আছি, তবে সেটা প্রকাশ করি না, কারণ এখন আর এগুলো ভালো লাগে না। আমার চোখে ভদ্রলোকের চশমা পরা আছে বলে এই নয় যে আমি আমার বাবার আর মায়ের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে বসে থাকব। সব ধরনের খোঁজখবর আমি আমার বন্ধুদের কাছ থেকে নিব। আজকে বাবা মায়ের জন্য দোয়া করেই বেরিয়ে পড়লাম আবার ঢাকার উদ্দেশ্যে। এবার আর আমি একা ঢাকা আসলাম না, সাথে নিয়ে এসেছি আমার কলিজার টুকরো বোনকে। এখন এই পৃথিবীতে আমার বা জান্নাতের আমার একে অপর ছাড়া আপন বলতে আর কেউ নেই। কিন্তু আসার সময় এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, আর সেটা হলো চাচা আমাদেরকে একটি বারও বলল না যে বাবা তোরা কোথাও যাস না, আমাদের সাথেই থাক। সকাল 5টার সময় ঢাকা এসে পৌঁছালাম। বাস স্ট্যান্ড থেকে রিক্সা ভাড়া করে নিয়ে আমি আর জান্নাত সোজা আমার বাসায় চলে আসলাম। এত সকালে হয়তো কেউ চাকনা পায়নি, গেটের তালাই তো খুলেনি। সমস্যা নেই, আমার কাছে থাকা নকল চাবিটা দিয়ে গেটটা খুলে জান্নাতকে নিয়ে সোজা আমার ফ্ল্যাটে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে 2টো ডিম ভেজে 2 ভাই বোন খেয়ে নিলাম। ফ্ল্যাটটাতে রয়েছে 2টা বেডরুম, অ্যাটাচড বাথরুম আর একটা কিচেন। তারপর দুজনে 2 রুমে গিয়ে শুয়ে পড়লাম। দীর্ঘ সময় জার্নি করার ফলে ক্লান্ত ছিলাম। সকাল 11টার সময় আমার ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম মহু আন্টির সাথে দেখা করতে। আমি গিয়ে কলিং বেল বাজাতেই চাঁদনি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বিরক্তি ভাব নিল। মনে হয় আমাকে দেখেই তার যে কেমন লাগছে
যা তার মুখটা দেখেই বুঝতে পারতেছি। হঠাৎ করে সে আমাকে বলে উঠল, কি চাই এখানে? আসসালামু আলাইকুম, আন্টির সাথে দেখা করতে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। মা বাসায় নেই, মা আমাদের বাসায় গেছে। ও আচ্ছা, ঠিক আছে। হুম, কয়েকদিন যে ছাদে দেখলাম না। জি, আমাকে বলছিলেন। আসলে হয়েছে কি, আর যেন ছাদে না দেখি। অবশ্য আপনাকে ছাদে না যাওয়ার জন্য একটা ধন্যবাদ দিলাম। আচ্ছা আমি তাহলে আসি। কোনো কথা না বলে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। মনে হয় সে অনেক খুশি হয়েছে আমি ছাদে না যাওয়াতে। কিছুই বুঝি না, আমার মতো একটা 56 কেজির মানুষ এত বড় ছাদে গেলে কি এমন ক্ষতি হবে বলুন তো দাদা আর দাদিরা? নাকি আমি এতটাই মোটা যে চাঁদনিদের ছাদটাই ভেঙে যাবে? যাকে এসব কথা, আবার রান্না করতে হবে। ওদিকে পিচ্ছি বোনটার মনে হয় খিদে পেয়েছে, উঠে খাবার চাইবে। চলে আসলাম আবার নিচের ফ্ল্যাটে। তারপর রাইস কুকারে হাত বসিয়ে দিয়ে বাইরে চলে আসলাম বাজার করতে। দুপুরের সময় আমি আর রিয়া খেতে বসেছি। আজকে আমি গরুর গোশত আর ডিম রান্না করেছি। ভাবতেছি বউকে একদিন রান্না করে খাওয়াবো। ইউটিউবে রান্না করার ভিডিও দেখেই এসব রান্না করেছি। জানি না কেমন হয়েছে, কিন্তু গ্রানটা সেই রকম ভাবে বের হচ্ছে। হঠাৎ করে কে যেন কলিং বেলটা বাজালো। আমি উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলতেই দেখি চাঁদনি দাঁড়িয়ে আছে, আর হাতে একটা বক্স। আমি বলতে শুরু করলাম, আরে আপনি এখানে হঠাৎ? আমার বাসা, আমি যেখানে খুশি সেখানে যাব। সমস্যা আছে কোনো? আরে সমস্যা হবে কেন? মা এই বক্সটা পাঠিয়েছেন। কি আছে এতে? আমি জানি না। আর ফ্ল্যাট থেকে এত সুস্বাদু ঘ্রাণ আসছে কেন? কি রান্না করেছেন? কি ব্যাপার, এত ভালো ব্যবহার কেন? ও বুঝেছি, ছাদে যাই না বলে। আসলে কিছু খাবার রান্না করেছি তো, এর আগে তো পাইনি। আজকেই প্রথম রান্না করলাম। ও, তা আমাকে খাওয়াবেন না? ওকে, ভেতরে আসেন। আমি আর চাঁদনি ভেতরে চলে আসলাম। ভেতরে আসতেই চাঁদনির চোখ বড় বড় হয়ে গেল, কারণ রুমের ভেতরে একটা মেয়ে মানুষ। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আর তাকাবেই না কেন, ব্যাচেলর ছেলের ফ্ল্যাটে একটা মেয়ে। কি ব্যাপার? এটা কে? এটা আমার ছোট বোন। বোন না আর কিছু? আরে এটা আমার বোন হয়। আর এই জান্নাত, এটা হলো তোর চাঁদনি আপু, এই বাসার মালকিন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি বসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। হুম। তিনজনে মিলে খেয়ে উঠলাম। বুঝলাম না চাঁদনির হঠাৎ করে কি হয়ে গেল যে আমার সাথে এত ভালো ব্যবহার করছে। আমি মনে হয় তাকে ভুল বুঝেছিলাম। হঠাৎ করে চাঁদনি বলে উঠল, আচ্ছা, আপনি তো সেই রান্না করতে পারেন। আজকে প্রথম রান্না করলাম। ভালো লাগলো খেতে। রান্নাটা খুব ভালো হয়েছে। আর আমি জান্নাতকে নিয়ে গেলাম আমাদের বাসায়। ওকে। আর মা বাসায় আছে। ও, তখন মিথ্যা বললেন কেন? আপনাকে কেন বলবো? রাগেন কেন? ঠিক আছে। জান্নাতকে নিয়ে চাঁদনি চলে গেল। আসলেই কবিরা ঠিকই বলেছে, মেয়েদের চেনা বড়ই মুশকিল। এটা আজকেও প্রমাণ হয়ে গেল। বসে বসে ভাবতে লাগলাম, কারা হতে পারে আমার বাবা মায়ের খুনি? এই চিন্তাটা মাথা থেকে বের করে দিতে পারছি না কেন। কি আছে এই খুনের পেছনে? নাকি কে আছে, এটা বের করতে হবে আমাকে। আবার ফিরে যেতে হবে সে মাফিয়ার শহরে বগুড়ায়। ওদিকে জান্নাতকে নিয়ে চাঁদনি ওদের ফ্ল্যাটে যেতেই, আরে, এটা জান্নাত না? হুম। মা, তুমি কিভাবে জানলে? আরে, আমি জানবো না মানে? এটা কি করে হয়? নীল তো ওর পরিবারের সকলকেই ফোনের ছবিতে আমাকে দেখিয়েছেন। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই ভালো আছি মা, তোমরা কেমন আছো? ভালো আছি। এইভাবে তারা কথা বলতে লাগলো। চাঁদনি আর আন্টি খুব সহজেই জান্নাতকে আপন করে নিয়েছে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম।
না হলে একটা চর দিয়ে গাল ফাটিয়ে দেব। তোকে চুপ থাকতে বলছি না? কোনো কথা না বলে গিয়ে দিলাম একটা থাপ্পড়। রাগ আর কন্ট্রোল করতে পারছিলাম না। মেয়েটার রাগে চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আর বলতেছে, তোর এত বড় সাহস, তুই আমাকে মারিস? এখন যদি ভদ্রভাবে না কথা বলেন তাহলে আবার মারতে আমি পিছুপা হব না। কুত্তার বাচ্চা, তুই আমাকে আবার মারার কথা বলতেছিস? এবার রাগটা চরম পর্যায়ে উঠে গেল। ঠাস ঠাস করে আরো দুটো চল লাগিয়ে দিলাম। আমি মারিস তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। আমার সময় নাই, প্রাইম ভার্সিতে আসিয়েন। আমাকে কি দেখাবেন? আমি এখন ওইখানে যাচ্ছি, ক্লাস আছে বলি রিক্সাওয়ালা চাচাকে 500 টাকার একটা নোট হাতে ধরিয়ে দিয়ে হাঁটতে লাগলাম। আজকে জরুরি ক্লাস আছে, অনেকটা লেট হয়ে গেল। রাস্তায় একটা ফার্মেসি থেকে ড্রেসিং ও ওয়াশটেপ লাগিয়ে চলে আসলাম ভার্সিটিতে। সোজা চলে গেলাম আমার ডিপার্টমেন্টে। ক্লাসটা শেষ করে রুমের বাহিরে আসতেই কোথা থেকে যেন চাঁদনি এসে হাজির। কি ব্যাপার, আজকে আসতে এত দেরি হলো কেন? এমনিতেই। এমনিতেই মানে কি হয়েছে বলেন। আসলে রাস্তায় আসার সময় অ্যাক্সিডেন্ট করছি কি? বলেই আমার দিকে ভালোভাবে তাকালো। শরীরে এমন টেপ মারা কেন? এই তো সামান্য ছিলে গেছে। মেডিসিন দিয়েছেন? সমস্যা হবে না, ডাক্তার বলেছে। ও চলেন বাসায় যাব, আজকে আর ক্লাস করতে হবে না। না, আপনি যান, আমার কাজ আছে। বেশি কথা না বলে আমার সাথে চলেন। আর আমার একটা ক্লাস আছে, আপনি চলে যান। ঠিক আছে, আমি তাহলে আজকে জান্নাতকে নিয়ে যাব। আপনার ইচ্ছা। ওকে চলে গেলাম, আর দেখে শুনে চলাচল করবেন। আজকে বেশি কিছু বললাম না। মানে কি? কিছু না, বাই। বাই। চাঁদনি চলে গেল। বুঝলাম না, কি বেশি বলতো না নাকি অ্যাক্সিডেন্ট করছি বলে সেটার কথা বলতো। এদিকে আমি ক্লাসটা শেষ করে ক্যাম্পাসে বসে আছি জয়ের সাথে। বসে বসে গল্প করছি। এমন সময় ভার্সিটিতে 3টা গাড়ি প্রবেশ করলো। এর মধ্যে একটা গাড়ি থেকেই চিনে ফেললাম সকালে সেই গাড়িটা যেটার সাথে আজকে অ্যাক্সিডেন্ট করেছি। হঠাৎ করে সকালের মেয়েটা আমার সামনে চলে আসলো, তারপর বলতে লাগলো, এই সকালে তুই আমাকে মেরেছিলি না? তো কি হয়েছে? তুই এই তিথুকে মেরেছিস, আবার বলছিস কি হয়েছে? আমাকে মারার ফল এখন তোকে দেখাবো, দাঁড়া। দেখুন মিস তিথু, আসলে তখন আপনার দোষ ছিল। আর আপনি যদি রিক্সাওয়ালা মামার সাথে খারাপ ব্যবহার না করতেন তাহলে হয়তো আপনাকে চটটা মারতে হতো না। কুত্তার বাচ্চা, তুই জানিস আমি কে? আপনি আগে আপনার মুখের ভাষাটা ঠিক করেন, তারপর না হয় আমাকে বলবেন আপনি কে। আমি হলাম এই এলাকার মেয়রের মেয়ে, আর তুই আমাকে মেরেছিস? আজ পর্যন্ত আমার বাবা ছাড়া আমাকে কেউ মারেনি, আর তুই আমাকে মেরেছিস? হঠাৎ করে মিথুর সাথে আসে একটা মেয়ে বলে উঠল, এই তিথু, ওর সাথে এত কথা না বলে হাতে পায়ে কয়েকটা দিয়ে চলো তো। সেটাই তো, তুই ঠিকই বলেছিস নিশি। আচ্ছা মিস তিথু, যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। আসলে তখন রেগেছিলাম তো, তাই অমনটা করেছিলাম। সরি বললে তো আর কাম হবে না, আমাকে মারার ফল তো এখন ভোগ করতেই হবে। আর কোনো কথা না বলে পকেট থেকে ফোনটা বের করে দিলাম আসাদ আঙ্কেলের কাছে ফোন। আসাদ আঙ্কেল হলো তিথুর বাপ। আমার বাবার সাথে তার ভালো সম্পর্ক, যার ফলে আমাকে তিনি চেনেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আঙ্কেল ভালো ছিলাম, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি হয়েছে বলো তো দেখি। আসলে আপনার মেয়ে আমাকে মারতে এসেছে। আচ্ছা দাঁড়াও তো, আমি এক্ষুনি ওকে ফোন দিচ্ছি। আচ্ছা। এই তুই কাকে ফোন দিলি? আজকে কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। সেটা সময় বলে দিবে। আর আপনার ফোনে ফোন আসছে। দাঁড়া, কথা বলা শেষ হলেই আজকেই তোর হাত পা ভাঙবো। ওকে। এদিকে তিথু বলছে, আব্বু বলো কি জন্য ফোন দিছ? তুই এখন কোথায় আছিস? প্রাইম ভার্সিটিতে। কেন, কি হয়েছে? তুই কি নীলকে মারতে গেছিস? তা তুমি জানলে কি করে? ওরা তোর ফরিদ আঙ্কেলের ছেলে। আমার বাবার নাম ফরিদুজ্জামান ফরিদ। আমি জানি এটা ফরিদ আঙ্কেলের ছেলে, তোমাকে কিছু বলতে হবে না, আমি এমনি মজা করছি। যা হয়েছে ভুলে যা। আচ্ছা রাখছি, বাই। বলেই তিথু ফোনটা রেখে আমার কাছে আসলো। শালা, তুই আমাকে আগেই বলতি, শুধু শুধু বাবাকে ফোন দিলি কেন? তাই ভাষা ঠিক করেন। যাই হোক, চলেন ক্যান্টিনে বসি। আচ্ছা চলেন। আপনারা ভাবছেন কেন তার সাথে এত ভালো ব্যবহার করছি? আরে আমি তো ভালো ছেলে, তাই ভালো ব্যবহার করছি। তো আমাকে মারবেন না। আপনি তো ঠিক আপনার
বাবার মতোই হয়েছেন। হয়তো। আচ্ছা, আমাকে বাসায় যেতে হবে। চলেন আমি নামিয়ে দিয়ে আসি, আপনার তোর আবার ব্যথা লেগেছে। আচ্ছা চলেন। তারপর ওর গাড়ির কাছে চলে আসলাম। শুধু তিথু রয়েছে, তার সাথে থাকা লোকগুলো চলে গিয়েছে। আচ্ছা, আপনার মা বাবা কেমন আছে? ভালো আছে। আর বাবার কাছে আপনার বাবার মায়ের বিষয়ে শুনে খারাপ লেগেছে। বাদ দিন এসব কথা। হুম তা আগে তো আপনাকে দেখিনি এই এলাকায়। আসলে সব সময় বাসায় থাকি তো, তাই আর কি। ওহ, গুড বয়। হয়তো। আর আপনার বাবার মতো হওয়ার চেষ্টা করবেন। আপনার জন্য আপনার বাবার মান সম্মান চলে যেতে পারে। আসলে আপনার মতো ভালো কোনো বন্ধু নাই তো, তাই আর কি। আমি আবার আপনার বন্ধু হলাম কবে? এখন থেকেই? আচ্ছা, আজকে থেকেই আমাকে ভালো করে গড়ে তোলার দায়িত্ব আপনার। চেষ্টা করব। আর বাসায় চলে এসেছি। জান্নাত কই? বাসায় আছে। আমি কি দেখা করতে পারবো তার সাথে? চাইলে পারেন। ওকে, চলেন ভিতরে। ভেতরে আসতেই দেখি জান্নাত আর চাঁদনি বসে বসে টিভি দেখছে। আমি ভেতরে ঢুকলাম। চাঁদনি একবার তাকিয়ে আবার টিভির দিকে তাকালো। বুঝি না, এই চাঁদনি সারাদিন আমার ফ্ল্যাটে কি করে? এই যে, ভেতরে আসেন আসতেছি। বলেই সে ভেতরে আসলো। জান্নাত তিথুকে দেখেই দৌড়ে সে জড়িয়ে ধরল। আর চাঁদনি আমার দিকে একবার আর তিথুর দিকে একবার করে তাকাচ্ছে। কেমন আছো আপু? ভালো আছি আপু, তুমি কেমন আছো? ভালো আছি। তিথু আর জান্নাত কথা বলছে। এমন সময় চাঁদনি আমাকে বলল, আমার সাথে আসুন, কথা আছে। আচ্ছা চলুন। তারপর আমি চাঁদনির পিছু পিছু তাদের ফ্ল্যাটে চলে গেলাম। কি হয়েছে বলুন? মেয়েটা কে হয়? হালকা রাগ নিয়ে বলল, আমার বাবার বন্ধুর মেয়ে। ও, তা চলে যাবে কখন? মানে কি, আজকে প্রথম আসলো আর না খেয়েই চলে যাবে? তাহলে কি তাকে এখন বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে? না, কিন্তু হালকা নাস্তা করাতে হবে তো, তাই না? জানি তো, আপনারাই তো খান অন্যের ঘরে। এখন কি আমাদেরই তাকে নাস্তা করাতে হবে নাকি? কথাটা যেন আমার কাছে কেমন লাগলো। মনে হয় সে আমাকে অপমান করতেই কথাটা বলল। আচ্ছা যাই। আর কোনো কথা না বলে চলে আসলাম আমার ফ্ল্যাটে। জান্নাত আর তিথু গল্প করছে। আমি আমার ফ্ল্যাটের কিচেনে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে 4-5টা ডিম রাখা আছে। মনে হয় আগে থেকেই ছিল। ডিমগুলো শুধু লবণ দিয়ে সেজে একটা পেরিচে নিয়ে আসলাম ড্রয়িং রুমে। তারপর আমি তিথুকে ডিম ফাজিয়ে এগিয়ে দিয়ে বললাম, আসলে বাজার করি নাই তো, তাই আর কি। প্রবলেম নাই, আবার আসবো, তখন ভালোভাবে খাওয়ালেই হবে। ভাইয়া, চাটনি আব্বুকে বললেই। জান্নাত চুপ করে থাক, পরে কথা হবে। তারপর তিথু খেয়ে চলে গেল। আর আমি জান্নাতকে বললাম, জান্নাত, আজকে থেকে আমরা নিজেরাই রান্না করে খাবো। কেন ভাইয়া, কি হয়েছে? এত কিছু তোর জানতে হবে না। ওকে। রেডি হয়ে নে, আমরা দুপুরে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। আচ্ছা। জান্নাত চলে গেল। আমি ভাবতে লাগলাম কী কারণে চাঁদনি আমার সাথে এত খারাপ ব্যবহার করলো। রেডি হয়ে নে, আমরা দুপুরে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। আচ্ছা। জান্নাত চলে গেল। আমি ভাবতে লাগলাম কী কারণে চাঁদনি আমার সাথে এত খারাপ ব্যবহার করলো। বুঝলাম না। সকালেও তো আমার সাথে কত ভালো ব্যবহার করলো, কিন্তু তিথু কেন সাথে সাথে এমন বাজে ব্যবহার করলো কেন? আর কিছু না ভেবে জান্নাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। জান্নাত চলে আসলাম। দুজনে মিলে আমরা ফ্ল্যাটের বাহিরে আসলাম। দেখলাম চাঁদনি একটা ট্রেনে আমার ফ্ল্যাটে চলে আসতেছি, কোথাও যাচ্ছে। এটা দেখার পর চাঁদনি বলে উঠল, কই যাচ্ছেন আপনারা দুজনে? বাহিরে যাচ্ছি। ও, আমি তো তিথুর জন্য নাস্তা নিয়ে আসলাম। লাগবে না। আর আন্টিকে বলে দিবেন যে আজকে থেকে আমরা নিজেরাই রান্না করে খাবো। মানে কি? মানে কিছু না। আর কত অন্যের বাড়িতে খাবো বলুন? তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জান্নাতকে নিয়ে চলে আসলাম বাহিরে। একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলাম একটা পাশের রেস্টুরেন্টে। এদিকে চাঁদনি ভাবছে। সন্ধ্যার সময় আমি বসে বসে কফি খাচ্ছি আর ভাবছি যে অনেকদিন হলো বগুড়া যাওয়া হয় না। ভাবতেছি বগুড়া গিয়ে ঘুরে আসবো, যদি বাবা মায়ের বিষয়ে কোনো খোঁজ খবর পাই। আগামী কালকেই যাব বগুড়াতে। ছাদে থেকে নেমে নিচে আসতেই দেখলাম আন্টি আর চাঁদনি আমার ফ্ল্যাটে ঢুকলো। আমিও তাদের পিছু পিছু ড্রয়িং রুমে ঢুকলাম। আমাকে ঢুকতে দেখে আন্টি বলল, কি ব্যাপার নীল, তুমি নাকি আর আমাদের সাথে খাবে না?
কোনো কিছু হয়েছে নাকি? না আন্টি, আমাদের তো কিছুই হয়নি। তাহলে আমাদের সাথে খাবে না কেন? আন্টি, কতদিন আর অন্যের সাথে খাবো বলেন? মানে, কে এই কথা বলেছে যে তোমরা অন্যের বাসায় খাও? আসলে আমি এমন করে বলতে চাইনি। তার মানে তুই বলছিস, তাই না? আন্টি বাদ দিন তো, আর আমি তো রান্না করতে পারি। তার মানে তুই বলেছিস, তাই না? আসলে নীলের সাথে মেয়েটাকে দেখে রাগ উঠেছিল তাই। আর ওর সাথে অন্য মেয়ে থাকবে কেন? কই, আমাকে নিয়ে তো কোথাও যায় না। আর কোথাকার কোন মেয়ে তাকে নিয়ে সোজা বাড়ি চলে আসলো? কেমন রেগে মেগে বললো কথাগুলো। আমি তো বলেছিলাম যে ওটা আমার বাবার বন্ধুর মেয়ে, তাকে আজকে প্রথম দেখলাম। আর সকালে অ্যাক্সিডেন্ট করার ফলে সে আমার বাসায় নামিয়ে দিতে আসছিল। আর তাকে কিভাবে খালি মুখে ফিরিয়ে দিই বলেন? নীলের বাসায় কে আসবে না আসবে তাতে তোর সমস্যা কি বুঝলাম। আর তুই কেন তাকে এসব বলছিস? বলেই একটা চর বসিয়ে দিল। বলেছি বেশ করেছি। আর যদি কোনো মেয়ের সাথে কথা বলে বা বাসায় নিয়ে আসে তাহলে দেখবে আমি কি করি। বলেই সে হনহন করে তাদের ফ্ল্যাটে চলে গেল। বাবা, ও তো ছোট মানুষ, ওর কথাই কিছু মনে করিস না। আর কি মনে করব, বাদ দিন তো এসব কথা। তাহলে চল আমার সাথে খেয়ে আসিস। আন্টি, আসলে আমি রান্না করে ফেলছি। ও বুঝছি, তুমি এখন রাগ করে আছো। আরে না। তাহলে এক কাজ করি, কি কাজ করবেন? আমি তোমাদের খাবারগুলো তোমার ফ্ল্যাটেই পাঠিয়ে দিচ্ছি। আরে আন্টি, লাগবে না। আর কিছু শুনছি না। বলে আন্টি চলে গেল চাঁদনিদের ফ্ল্যাটে। মা, তুমি নীলকে বলে দেবে সে যেন আর কোনো মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে না আসে। এই, ওর ফ্ল্যাটে যা, পরে তাই করুক, তাতে তোর কি? ওকে আমি অন্য মেয়ের সাথে দেখতে পারি না, আমার গা জ্বলে যায়। কেন বলতো? বলতে পারবো না। আরে বল না। আমি ওকে ভালোবাসি। লজ্জা পেয়ে বলল। এই চুপ কর, লজ্জা করে না মাকে এসব বলতে? আর শোন, ওদের খাবার দিয়ে আয়। মানে কি, ওরা আসবে না? না। ওকে, তাহলে তুমি আমার খাবারটাও দিয়ে দাও, আমিও ওখানেই খাবো। ওকে, তুই কি করবি কর। কলিং বেল বাজাতেই জান্নাতকে দরজা খুলে দিল। দেখলাম চাঁদনির খাবার নিয়ে বাসার ভেতরে ঢুকলো। আর জান্নাতকে বলল খাবার টেবিল আসতে। জান্নাত ওনাকে বলে যে আমি খাবো না। জান্নাত, ওনাকে বলে দাও সে না খাইলে আমি খাবো না। জান্নাত, তুই খেয়ে নে। জান্নাত, তুমি খেয়ে নাও। এখন কিন্তু সব খাবার বাইরে ফেলে দিয়ে আসবো। কেন, তুমিও খাবে না নাকি? আমরা সবাই খাবো, আর একটা কথা কেউ বললে সব খাবার বাইরে ফেলে দিব। আমি আর কোনো কথা না বলে টেবিলে বসলাম, কারণ জান্নাতের রাগ বেশি। আপু, তুমিও বসো, আমি খাবার দিচ্ছি। তুমি বসো, আমি খাবার দিচ্ছি। তিনজনে বসে দিকে খাচ্ছি। এমন সময় চাঁদনি বলে উঠল, আর কোনো মেয়েকে নিয়ে বাসা বা কোথাও ঘুরতে যেন না দেখি। আমি খুললে আপনার সমস্যা কি? আমার সমস্যা আছে তো দেখেই বলছি। জান্নাত বেশি কথা বলতে না করে দে। থাকো তো তোমরা, আমি গেলাম। বলেই খাবার প্লেট নিয়ে তার রুমে চলে গেল। আমার সাথে কথা বলতে কি সমস্যা? চুপ করে খাচ্ছি। আচ্ছা, একটা কথা বলবো। হুম। আপনি কি বোঝেন না যে আমি আপনাকে ভালোবাসি? না, আমি বুঝি না। ওকে, আর বুঝতেও হবে না। এখন থেকে যদি কোনো মেয়ের সাথে দেখি তাহলে তোর গলা কেটে ফেলবো। বলেই সে চলে গেল। বুঝলাম না কেন দুজনেই চলে গেল। আর চাঁদনি আমাকে ভালোবাসে, এটা তো আমি আগে থেকেই জানি। একটু পর জান্নাত এসে তার প্লেটটা টেবিলে রেখে চলে গেল। মানে কি তাহলে এখন এইসব প্লেট আর বাটি চামচ পরিষ্কার করবে কে? ও বুঝছি, আমার সাথে রাগ করে চলে গেল। এখন আমাকেই সব করতে হবে। কি আর করার। প্লেট আর বাটিগুলো পরিষ্কার করে চলে আসলাম নিচের রুমে। ভাবতে লাগলাম কেন সে আমার সাথে দুপুর এমন ব্যবহার করলো, আর আমার সাথে তীর্থ আসাতে এমন ব্যবহার কেন করলো সে। আরও বলে গেল যদি কোনো মেয়ের সাথে কথা বলি তাহলে নাকি তখনই কি জানি দেখাবে। দূর, ভাল লাগে না হালকা পিরিতি। সকালবেলায় চাঁদনিটাকে ঘুমটা ভেঙে গেল। এত সকালে টাকার কি আছে? মানে কি, এখন 9টা বাজে। তো কি হয়েছে? এই ভার্সিটিতে যাবেন না? আজকে যাব না, আপনি চলে যান। কেন যাবেন না? আপনাকে কেন বলবো? বলতে বলেছি, বলেন। বলবো না। রাগ উঠাবেন না কিন্তু। আপনাকে কেন বলবো?
আর আপনি আমার কি? আমি তোর বউ হই, এখন বল কেন যাবি না? আমার খুব কাছে এসে বলতে লাগলো, কেমন যেন ফিল হচ্ছে। হঠাৎ করে চাঁদনি এতটা কাছে চলে আসবে ভাবতেও পারিনি। আমার বউ হন, তাই না? এবার বলেন। কাছে থেকেই বলতো। আর কোনো কথা না বলে দিলাম 4 ঠোঁট এক করে। এটা কি হলো? আমার বউকে ছোট্ট একটা দিলাম আর কি। 3 থেকে 4 মিনিট হবে আর বলছে ছোট্ট। তাহলে বড়টা কতক্ষণ হবে? ওটা দিব নাকি এক্ষুনি বউ? কাজটা ঠিক হলো না। এখন বলেন ভার্সিটিতে কেন যাবেন না? আসলে আজকে একটা এতিমখানায় বাবা মায়ের জন্য দোয়া মাহফিল করবো তো, তাই। মানে মাকে তো কিছুই বললেন না। আসলে হয়েছে কি, থাক, আর কিছুই বলতে হবে না। চাঁদনি রাগ করে চলে গেল। বুঝি না এই অল্প বয়সী নারীদের মাথায় এত রাগ আসে কই থেকে। আমি আগেই বুঝেছি যেন চাঁদনি আমাকে লাভ করে, আর তার জন্যই আজকে এটা দিলাম আর কি। আজকে যে দোয়া মাহফিল করব এই কথাটা মনেই ছিল না। আমার নিজের বোনকেও বলিনি। ফ্রেশ হয়ে রিয়াকে রেডি হতে বলি চলে আসলাম চাঁদনিদের ফ্ল্যাটে। দেখি সে কাল ফুলে সোফায় বসে আছে। এদিকে আন্টি খাবার রেডি করতেছি। আমি গিয়ে চাঁদনির পাশে বসলাম। আমাকে বসা দেখে সে আমার দিকে অগ্নির দৃষ্টিতে তাকালো। বুঝলাম রাগ করেছে, এখনো ভালোবাসি কথাটাই বলতো না। তাহলে এখন কিভাবে রাগটা ভাঙাবো বলেন তো? কি একটা ঝামেলা। আন্টি, কিছু মনে না করলে একটু জান্নাতকে ডেকে আনেন তো। আন্টি থাকলে রাগ ভাঙাতে লজ্জা পাবো। যাচ্ছি। কেমন হাসি দিয়ে চলে গেল। কি হয়েছে? চাঁদনিকে বললাম। কই কি হয়েছে? আপনি মাকে কেন বাইরে পাঠালেন? আসলে আমার মনে ছিল না, জান্নাতকেও বলিনি, শুধু রেডি হতে বলে আসলাম। তো আমি কি করব? যাবেন না আমার সাথে? না। সত্যি তো? হুম 100%? 100%। ওকে, তিথুকে ফোন দিই তাহলে, বলে ফোনটা বের করলাম। অমনি আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল। আমি রেডি হয়ে আসছি। হায় রে নারী, শুধু শুধু এত সময় নষ্ট করে তেল মাখালাম। কি বললেন? না তো। তারপর আন্টিকেও সাথে নিয়ে 4 জনে মিলে এতিমখানায় গেলাম। আর বিকেলে অনেক ঘুরলাম। পরের দিন সকালে উঠে জান্নাত আর আন্টিকে বলে বেরিয়ে পড়লাম বগুড়ার উদ্দেশ্যে। জান্নাত তো আসতেই দিতে চাইছিল না, তাও আসলাম। জান্নাত বগুড়া শহরের নামটা খারাপ রাখিনি, মাফিয়ার শহর। নামটা যেমন, বগুড়া শহরটা ঠিক তেমনই। বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে চলে আসলাম সোজা আমাদের বাড়িতে। বাসে এসে কলিং বেল বাজাতে রিয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখেই জড়িয়ে ধরে কান্না করে দিল। এই পাগলি, কান্না করছিস কেন? আমাদের কথা তোর মনে পড়েনি রে ভাইয়া? পড়েছে তো। জান্নাত কই? ওকে তো দেখছি না। ওরে নিয়ে আসি নাই। মানে কি? কেন নিয়ে আসেননি? আর এসব বাদ দিন, চাচা চাচি কোথায়? একটু বাইরে গেছে। আমি এক্ষুনি বাবা মাকে ফোন দিচ্ছি। আচ্ছা দি, আমি একটু ঘুরে আসি। আরে আগে ফ্রেশ হয়ে আয়, কিছু খেয়ে বের হোস। আরে একটু ঘুরে আসি। আচ্ছা। বাসা থেকে বের হয়ে রাকিবকে ফোন দিলাম। তারপর আমি সোজা আড্ডা দেওয়ার জায়গায় চলে গেলাম। দেখলাম কয়েকজন মিলে আড্ডা দিলাম। বাসায় আসার সময় রাকিবকে সাথে নিয়ে আসলাম। রাস্তায় আমি বলতে লাগলাম, কিরে রাকিব, কোনো খোঁজ পেলি বাবা মায়ের বিষয়ে? নীল, তোকে যে কিভাবে বলি। আরে বল কি হয়েছে? তুই বলাতে আমি সবার উপর নজর রেখেছি। খোঁজ নিয়ে জানতে পারলাম রিজভি সাহেবের ব্যাপারে একটু গোলমেলে লাগছে রে। মানে যে বাবা প্রতিদ্বন্দ্বী ছিল সে রিজভি? রে। ও আচ্ছা, যাই হোক, আমি আগামীকাল সকালেই চলে যাব। আর আজকে রাতে তুই আমার সাথে থাকবি। রাতে একটা প্ল্যান করব, বুঝেছিস? আচ্ছা, আমি তাহলে বাসা থেকে ঘুরে আসি। ওকে, যা, আর সাবধানে থাকিস। ওকে। বাসে এসে ড্রয়িং রুমের সোফায় বসে আছি। এমন সময় চাচা আর চাচি বাসায় প্রবেশ করলো। আমাকে দেখে চাচা কেমন যেন চমকে উঠল। আমি উঠে চাচা চাচিকে সালাম দিয়ে বললাম, চাচা চাচি আপনারা কেমন আছেন? এই তো ভালো আছি, আর তুমি কেমন আছো? ভালো আছি। বাবা, জান্নাত কোথায়? মা, ও তো জান্নাতকে নিয়ে আসে নাই। এটা কেমন কথা নীল, তুমি জান্নাতকে নিয়ে আসোনি? আন্টি, আসলে ওর ক্লাস আছে তো, তাই আর কি। আচ্ছা, এসব কথা পরে হবে, আগে খেয়ে নে সবাই। সরি। খিদা লাগছে,
আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে যা। নিচে রুমে চলে আসলাম। রুমটা মনে হয় একটু আগেই গোছানো হয়েছে। এখনো রুম স্প্রের গন্ধটা টাটকা রয়েছে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি রাকিব নিচে বসে রিয়ার সাথে গল্প করছে। একটা বিষয় খেয়াল করলাম, চাচা কার সাথে যেন কথা বলছে, কেমন যেন রেগে রেগে কথা বলছে। রাতে খেয়ে আমার রুমে এসে আমি আর রাকিব শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে রাকিবকে বললাম, রাকিব শোন, সিক্রেট বিষয়। সকাল 10টার সময় সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাস কাউন্টার। আসার সময় চাচা টাকা দিল, আমিও না করিনি, কারণ এখন টাকার খুব প্রয়োজন। সাথে ছোট বোনটাও আছে, আর ব্যাংকে আমার চলার মতো যথেষ্ট টাকা রয়েছে। বিকেলে এসে ঢাকায় পৌঁছালাম। স্ট্যান্ড থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেলটা বাজাতেই দরজা খুলে দিল। দেখলাম ড্রয়িং রুমে বসে জান্নাত আর চাঁদনি টিভিতে কার্টুন দেখতেছে। আমাকে আসা দেখে চাঁদনি কেমন যেন রাগি মুড নিয়ে আমার দিকে তাকালো। আমি সেদিকে বেশি গুরুত্ব না দিয়ে নিজের রুমে চলে আসলাম। ব্যাগ থেকে কাপড় আর চাচার দেয়া টাকাগুলো ও আর ড্রপ করে রেখে দিই ওয়াশরুমে যাবো ফ্রেশ হতে। ঠিক তখনই চাঁদনি রুমে আসলো। এসে বলতে লাগলো, কোথায় গিয়েছিলেন? একটু বাড়িতে গিয়েছিলাম। কাউকে বলে গিয়েছিলেন? জান্নাত আর আন্টিকে তো বলেই গিয়েছি। আমাকে বলে গিয়েছিলেন? না তো। আমাকে বলে যাবেন কেন? আমি আপনার কে? বুঝলাম, মেয়েটা রাগ করেছে, আপনি আমার বউ। কথাটা বলতেই দেখলাম চাঁদনি কেমন লজ্জা লজ্জা হাত ধরল। বউ হলে তো ঠিকই বলে যাইতেন। আরে জরুরি কাজ ছিল, তাই গিয়েছিলাম। ওই, আমাকে বিয়ে করবেন? কি বললেন? আবার বলেন। আমাকে বিয়ে করবেন? হাই রে, সবাই বলে আমাকে ভালোবাসেন, আর এই বলতেছে আমাকে বিয়ে করবেন। এটা কেমন কথা? এই, আপনি এখন বের হন তো আমার রুম থেকে। কেন বের হব না? এটা আমাদের বাসা। আর এতক্ষণ রুমে থাকলে জান্নাত অন্য কিছু ভাববে। এই, কি ভাববে? আর ওকে আমি আমাদের ফ্ল্যাটে পাঠাইছি। মানে কি এসবের? কেন কি পাঠিয়েছেন? আম্মুকে বলতে যে আপনি এসেছেন খাবার দিতে। আচ্ছা ঠিক আছে। কবে বিয়ে করবেন? ওই, এখনো কি আমার বিয়ের বয়স হয়েছে? ও, এখনো বিয়ে দিলে 12টা বাচ্চার বাপ হয়ে যাবে আর বিয়ের বয়স হয়নি। আর সেদিন ইয়ে করলেন, ওইটা বয়স লাগেনি? এত কিছু বুঝি না। এখন যদি রুম থেকে না বের হন তাহলে কিন্তু ভালো হবে না। রুম থেকে বের হব না। কি করবি তুই? কর দেখি। এই, আমি আপনার বড়, তুই তুই করছেন কেন? তুই কি করবি? 100 বার বলবো তুই 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 তুই। আর বলতে পারলো না, কারণ আমি বলার জায়গা রাখিনি, কারণ আবার ঠাস করে দিলাম। আরে ভাই, চর দেই নাই, 4 ঠোঁট এক করে দিছি। চাঁদনিও কেমন যেন রেসপন্স দিচ্ছে। হঠাৎ করে জান্নাত বলে উঠল, এই এখানে কি হচ্ছে? আমি আর চাঁদনি লজ্জা পেলাম। আমি তো সোজা চলে গেলাম ফ্রেশ হতে। কি লজ্জার ব্যাপার রে ভাই। ওদিকে চাঁদনি, তা কতদিন ধরে চলছে এসব? কতদিন ধরে চলছে মানে? এই, আমার সামনে সাধু সাজতে আসবে না বলে দিলাম। আরে ধুর, কিস করার সময় তো দূর দূর করনি। এই, তোমার লজ্জা করতেছে না বড়দের সামনে এসব বলতে? না করছে না। আমি কি বাইরে কাউকে বলছি নাকি? আমি তো আমার ভাবিকে বলতেছি। কি? আমি তোমার ভাবি হওয়ার ইচ্ছে নেই নাকি? আরে আছে তো অনেক। যাই হোক, এখন বেশি কথা না বলে ভাইয়ের কাছে যাও, আর তাড়াতাড়ি খাইতে আসো, আন্টি ডাকতেছে। আবার কি শুরু করো। জান্নাত বলেই জান্নাত চলে গেল। আর চাঁদনি তো সোজা আমার রুমে চলে আসলো। পুরো 20 মিনিট ধরে ফ্রেশ হলাম। এখন কেমনে যাব নিজের বোনের সামনে? এত লজ্জা কই রাখবো? এই, আপনার কি কোনো কি কাণ্ডজ্ঞান নেই? যখন তখন ইয়ে করেন। দরজার কাছ থেকে কথাটা বলতে বলতে রুমের ভেতরে আসলো চাঁদনি। এই দেখেন, শব্দ সাবধান। আপনি কেন আমাকে তুই তুই করছিলেন? আপনার জন্য আমি আমার বোনের কাছে ছোট হয়ে গেলাম। এখানে ছোট হওয়ার কি আছে? এই, বেশি কথা বললে কিন্তু আবার ইয়ে করব। এবার করলে ওই সুন্দর ঠোঁট দুটো কাঁচা খেয়ে ফেলবো। যাই হোক, তাও ইয়ে পাবো তো। বেশি পেঁচাল না পেরে খেতে চলেন। চলেন। তারপর দুজনে মিলে চলে আসলাম চাঁদনিদের ফ্ল্যাটে। আমি গিয়ে সোজা চাঁদনির রুমে চলে গেলাম। চাঁদনির রুমে যাওয়াতে আন্টি, চাঁদনি, জান্নাত সবাই অবাক হয়ে গেল।
আমার পিছু পিছু চাঁদনি চলে আসতো। এই, আপনার তো সাহস কম না, আমার রুমে আসলেন কেন? ও, আমি যে আমার রুমে যাই সেই সময় কি হয়? যাই হোক, আমার রুমে কেন? আমি এখানে আছি, আমার খাবার নিয়ে আসেন, যান। এমন ভাবে বলছেন যেন আমি আপনার বউ। মানে কি ইয়ে করলাম, তাতে বোঝেননি? আপনি আমার কি? বুঝেছি তো গো, আমিও তোমাকে ভালোবাসি। না কি বুঝবো? এত বোঝা লাগবে না, খাবার আনেন তো, খিদে লাগছে। যাচ্ছি। বলেই চাঁদনি চলে গেল খাবার আনতে, আর আমি ফোনটা বের করে রাকিবকে ফোন দিলাম। কি রে, কি বলছিলাম মনে আছে? হ্যালো, একদিনে কি সব হয় নাকি? সময় আর সুযোগ বুঝে সব কাজ হয়ে যাবে, বুঝলি? তাড়াতাড়ি করতে হবে কাজটা। আরে চিন্তা করিস না, সব হবে। আচ্ছা রাখছি। ওকে। আমার চাঁদনি বউ খাবার নিয়ে রুমে প্রবেশ করতেই আন্টির কথা কানে আসলো। বুঝলে জান্নাত, বিয়ের আগে শ্বশুরবাড়িতে থাকার ভাগ্য কয়জনের হয়? আন্টি, বিয়ে দিদি কি বলেন? আর কিছু শুনলাম না, কারণ চাঁদনি দরজাটা লাগাই দিল। দরজা খুলে রাখার কারণে এই কথাগুলো শুনতে পেলাম। শোনেন, বিয়ের পরে কিন্তু আমি, আপনি, জান্নাত আর মা এরকম একসাথেই থাকবো। অবাক হয়ে চাঁদনির দিকে তাকালাম। এভাবে তাকানোর কিছুই নেই। আমাকে কবে বিয়ে করবেন বলেন? না মানে বিয়ের আগে একটু প্রেম করতে চাচ্ছিলাম আর কি। সমস্যা নেই, বিয়ের পর করব। আরে আমি তো এখন বিয়ে করব না, আগের পড়াশোনা শেষ করি। আর অপেক্ষা করতে পারবো না আমি। ওকে, তাহলে আমিও বিয়ে করতে পারবো না। মানে কি বলছেন? আগে প্রেম করব, তারপর বিয়ে। আর এখন আমি কোনো জবও করি না, পড়ালেখা শেষ করে বিয়ে করব। ওকে, তাহলে তাই হবে। এখন তাহলে কি করব? এই তো, কি আর করব, আমার খিদা লাগছে, তাই খাবার খাবো। এই, প্রপোজ করবে কে শুনি? আমি এসব পারবো না। তো তাহলে আমিও খাবারের প্লেট দিব না। আমার সামনে থেকে খাবারের প্লেট নিয়ে নিল। এই না, আমি প্রপোজ করতেছি। তাড়াতাড়ি করেন। তবে একটা শর্ত আছে। কি শর্ত বলেন? আমাকে তুমি করে বলতে হবে। পারবো না, তবে আপনি বলতে পারেন। শর্ত না মানলে নাই, খাবার আমিও রান্না করে খাইতে পারি। ওকে ওকে, আমি আপনার সরি তোমার শর্তেই রাজি। ওকে। প্রপোজ করো, সময় দিলাম 2 মিনিট। তুমি কি হবে আমার আধার রাতের পথ চলার সঙ্গী? হবে কি জ্যোৎস্না মাখা চাঁদনি রাতে চাঁদ দেখার সঙ্গী? সুখে দুঃখে পথ চলার সেই সঙ্গী কি যে আমার হাত শক্ত করে ধরে বলবে, চিন্তা করো না, আমি আছি তো। হাঁটু গেড়ে বসে এই কথাগুলো বললাম আমি। উপরে চাঁদনির দিকে তাকানোর সাহস হচ্ছে না। জানি না চাঁদনি এখন কি বলবে। আমি হাতে থাকা খাবারের প্লেট একটা ডিম নিয়ে এগিয়ে দিলাম চাঁদনির দিকে। আমাকে অবাক করে দিয়ে সে আমার হাত থেকে ডিমটা নিয়ে মুখে পুরে দিল। বিশ্বাস করো রাসেল ভাই, এমন খাদক আমি জীবনেও দেখি নাই। এটা কি হলো? ডিমটা তো আমার ভাগের ছিল। এই বাল, প্রপোজ করার সময় মনে ছিল না এটা তোর ডিম? তাই বলে আমারটা খেতে হবে? আসছে আমার ডিম পছন্দ না, তাও যে খেলাম, এটাই ওনার ভাগ্য। আবার বেশি কথা বলে। যাই হোক, প্রপোজাল তো অ্যাকসেপ্ট করেছেন, এটাই বেশি। আপনি করছো কেন? এখন আমার জিএফপিএফ। ওগো শুনছো? শুনছি গো, বলো। না মানে আমার ওটা লাগবে। এই, শুরু না করতেই চাওয়া শুরু করছো? দিবা কি না? না দিব না, লুচু কোনকার। ওই হাব নিয়ে লাভ নাই, আমি তো শুধু তোমার ভাগের ডিমটা চাইছি। কি? হুম। ও, আমি তো অন্য কিছু ভাবছিলাম। এই নাও আমার ডিমটা। তার প্লেট থেকে ডিমটা আমাকে দিল। হাসতেছো কেন? তোমার ডিম মানে কি? তুমি পারছো নাকি ডিম? নীল বেশি হয়ে যাচ্ছে কিন্তু, বা তুই খা সব। আমার দিকে তার প্লেটটা এগিয়ে দিয়ে বললো, ওই শোনাবো, আমার রাগ করো কেন, মজা করলাম। তোর মজা তুই নিয়ে থাক, আমি গেলাম। এই না, সরি, আসো আমি খাইয়ে দিই। লাগবে না, আমি চলে যাচ্ছি। আরে চাঁদনি বউ, চুপ করো। আর একটা কথাও না। চাঁদনিকে আর কোনো কথা বলতে না দিয়ে আমি ওকে আমার সাইডে বসিয়ে একটু হাত মেখে তার মুখে দিতে হালকা কামড় বসিয়ে দিল। আমি হালকা রাগি মুডে ওর দিকে তাকালাম। এইভাবে 10-12 দিন কেটে গেল। ভার্সিতে বসে আছি, এমন সময় রাকিব ফোন দিল। রাকিব বল। কি রে, কেমন আছিস? রে, আছি রে, তুই কেমন আছিস?
আর চাচা চাচিরা কেমন আছেন? সবাই ভালো আছি। আর কাজটা হয়ে গেছে। গুড। এখন তাহলে নিয়ে চলে আয় আমার কাছে। কবে আসবো বলে দে। কালকেই চলে আয়। আর আমি তোকে পরে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর ভালো থাকিস, জান্নাতকে দেখে রাখিস। ফোনটা রেখে দিলাম। যাক, তাহলে শিকারীকে আজকে স্বীকার করতে পারলাম যে এতদিন যখন আমাকে স্বীকার করেছে, আজকে তাকেই স্বীকার করলাম। ফার্সি থেকে বাসে আসলাম। এখন আমি আর চাঁদনি একসাথেই চলাচল করি, আর জান্নাত আমাদের সাথেই থাকে। মোহানটা আমাদের বিয়ের ব্যাপারে চাচা চাচির সাথে কথা বলতে বলেছে। আসলে এখন আমার আর জান্নাতের অভিভাবক। বাসে আসার সময় জান্নাতকে নিয়ে আসলাম। বাসে এসেই এই শোনো, একটা কাজ আছে তোমার। কি হলো? এইরকম করো কেন? এই জন্য আমি প্রেম করতে চাই না। এই ভাব দেখান বাদ দে শালা। তুই তো বিয়ের আগে প্রেম করতে চাইছিলি। ওই চুপ করো। এখন বলো, কি কাজ আছে? বিকেলে আমি জান্নাত আর তুমি এক স্থানে যাব, রেডি থেকো। কোথায় যাবা গো? সেটা বিকেলেই দেখতে পাবা গো। রাগ করো কেন? শালা ঢং করা বাদ দে, এখান থেকে সর। আমি গিয়ে ফ্রেশ হ। এই যাচ্ছি তো। তাড়াতাড়ি যাও, আর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসো, ক্ষুধা লাগছে। ফ্রেশ হয়ে চলে আসলাম চাঁদনিদের ফ্ল্যাটে। গিয়ে দেখি জান্নাত, চাঁদনি আর আন্টি বসে আছে। আমাকে দেখেই চাঁদনি বলে উঠল, এতক্ষণ আসতে? আমার সাথে এমন করো কেন? চুপচাপ খেতে বসো। এই চাঁদনি, নীলের সাথে এমন করছিস কেন? হালকা হেসে হেসে বলল, আন্টি আমার সাথে সবসময় এমনই করে, আর ভার্সিতে গিয়েও বকা দেয়। আর আজকে তো একটা থাপ্পড়ও মারছে। এই চাঁদনি, কি শুনছে এগুলো? নীল না তোর বড়, ওর সাথে এমন করিস কেন? আর আজকে মারছিস কেন? মা এটা কি হলো? আর আমি ওকে কখন মারলাম? আন্টি, কখন আবু ভাইয়াকে মারলো? এই জান্নাত, তুই চুপ থাক। এই চাঁদনি, এসব যেন আর না শুনি। আর এখন সবাই চুপচাপ খেয়ে নাও। একটু পর তোকে দেখাচ্ছি। আমার দিকে তাকিয়ে ইশারা দিয়ে বোঝালো। খাওয়া শেষ করে নিজের রুমে এসে শুইতেই চাঁদনি এসে দরজা বন্ধ করে দিল, আর তারপর আমার কাছে এসেই দিল। কি রে, এখন তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? আমি আবার কি করলাম? এই দেখ, এমন ন্যাকামো করবি না, বুঝলি? একেবারে ঠ্যাং ভেঙে দেব। কেন? ভাব দেখানো বাদ দে। হুম আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটা জায়গায় যাব, মনে আছে? কোথায় যাব সেটা জানি না, কিন্তু রেডি থাকতে বলেছিলে। তাড়াতাড়ি রেডি হও। হুম আর সাথে টাকা নিবা। কত টাকা? 2 লাখ। এই, আমার কাছে এতগুলো টাকা নাই। না থাকলেও নিতে হবে, কাজ আছে। তাড়াতাড়ি নিয়ে নিচে আসো। আর আমার কাছে সত্যিই এত টাকা নাই। দেখো, ভালোই ভালোই বললাম, শুনলি না তো? কয়েকদিন আগে যে টাকাগুলো নিয়ে এসে ওয়ার্ড্রোপে রাখলি, সেগুলো কোত্থেকে আসলো? এই, তুমি দেখলা কেমনে? এখন বেশি কথা বাদ দিয়ে যেটা বলছি সেটাই কর। এই, কি দিচ্ছ কেন? বাপ, বেশি বকবক না করে নিচে আয়। আমি আর জান্নাত অপেক্ষা করছি রেডি হয়ে। বলেই চাঁদনি চলে গেল। আমি ভাবতে লাগলাম, হঠাৎ করে চাঁদনির কি হয়ে গেল? এতগুলো টাকা দিয়ে কি করবে? আমি জান্নাতকে ডাক দিলাম। এই জান্নাত, বলো ভাইয়া, কি হয়েছে? আমার রুমে আয় তো তাড়াতাড়ি। আসছি, বলো। রুমে ঢুকতে ঢুকতে, আচ্ছা চাঁদনি কই যাবে কিছু জানিস তুই? না তো, আমাকে শুধু বলে গেল যে রেডি হতে, কোথায় জানি যাবে। ও আচ্ছা, যা রেডি হয়ে নেই। হুম বসে আছি একটা বাইকের শোরুমে। বুঝলাম না এইখানে আসার কি আছে।
দিল। কিরে, আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না, কে কে আসছে তোর? আমি, রাহুল, বাবু আর রাসেল। যাই হোক, কিছু খাইছিস? আরে না, আসার সময় শুধু একটু খাইছিলাম। শালা, এখন তোদের আমি কি খাইতে দেবো বল? তুই এখন খাবার ব্যবস্থা করবি? আমি কিছু জানি না। এই, লাথি না খাইতে চাইলে চুপচাপ ভেতরে যা। তোর কাজ শেষ, এখন তো আমাদের চিনবি না। এই, চুপ থাক, দেখতেছি কি করা যায়। তাড়াতাড়ি দেখ কি কি করতে পারিস। আর কথা না পারিয়ে বাসার বাহিরে চলে আসলাম। বাহিরে এসে দেখি যে একটা ফুচকাওয়ালা যাইতেছে। তারপর কি আর করার, ফুচকার ঝালমুড়ি নিয়ে ওদের খাইতে দিলাম। এরপর চলে আসলাম শিকারের কাছে। আসলে রাকিবের একজনকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। সে আর কেউ না, সে হলো রেজবি সাহেব। এই রেজবি সাহেবও জড়িত আছে আমার বাবা মায়ের মার্ডারের সাথে। এই রাকিব বাবুর চোখের বাঁধনটা একটু খুলে দিত, আর হাত পায়ের গুলো খুলে দিন। রে, ঠিকই বলছিস। তা মিস্টার রিজবি সাহেব, ও না সরি, রিজবি বাবু, কেমন আছেন? এই, তোমরা কারা আর আমাকে কেন এখানে তুলে নিয়ে এসছ? আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। রাকিব বাবুকে বলতে দাও। বাবু, তুমি আগে বলো, তারপর না হয় আমরা বলবো। ওকে? এই, তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে, কে তুমি? আরে বাবু, আমি তো একটা সাধারণ ছেলে। এখন তো তোমার প্রশ্ন করার সময় শেষ, এখন যে আমি প্রশ্ন করব। আমাকে এখানে তুলে আনার কারণ কি? ভুলে যাস না, এখন আমি তোকে প্রশ্ন করব, আর তুই সব সত্যি সত্যি বলবি, না হলে তোকে আর বেঁচে থাকতে দিব না। প্লিজ আমাকে কিছু করো না, তুমি যা বলবে আমি তাই করব। এই তো, বাবু তো লাইনে আসছে। আমি তাহলে কি তোমাকে এখন প্রশ্ন করব বাবু? করো। আচ্ছা, বগুড়ার এমপিকে কে মেরেছে? মানে কি? আমি কিভাবে বলবো কে মেরে? এই দেখ ভাই, তোর সাথে ভালো করে কথা বলছি, এই তো ভাবিস না আমি খুব ভালো। একবার রেগে গেলে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। সত্যি বলছি বাবা, আমি কিছু জানি না। বুঝেছি, তোকে এভাবে বললে মানবি না। এই রাকিব, ওই ট্রয়ার থেকে মরিচের গুঁড়া দেখো, একটা পেকের মারা ব্যাট রয়েছে, নিয়ে আয়। আচ্ছা দাঁড়া, নিয়ে আসছি। এই নে নীল, তোর জিনিস। আমার হাতে দিতে দিতে বলল, রিজভি, এখনো কি তোর উত্তর একই হবে? আমি সত্যি কিছু জানি না। আর কোনো কথা না বলে পেরেক মারা ব্যাটটা দিয়ে তার ডান হাতে সজোর একটা বাড়ি মারলাম। সাথে সাথে তার হাত দিয়ে রক্ত বের হলো। রিজভি সাহেব তো কান্নাকাটি শুরু করলো। কিছু বলবি নাকি চুপ করে থাকবি? কোনটা? আমি সত্যি কিছু জানি না, আমাকে যেতে দাও প্লিজ। আচ্ছা দাঁড়া, বলি মরিচের প্যাকেটটা ছিঁড়ে রিজভি সাহেবের কাটা হাতে মরিচের গুঁড়া মাখাতে লাগলাম। মরিচের গুঁড়া হাতে লাগতেই রিজভি সাহেবের পুরো দুনিয়া যেন অন্ধকারে পরিণত হয়ে গেল। তার চোখ দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগলো। বগুড়ার এমপিকে কে মেরেছে বল? আমার হাতে আগে পানি দাও, তারপর সব বলছি প্লিজ। করুণভাবে কান্না করতে করতে বলল, রাকিব, ওর হাতে পানি দে। রাকিব চুপচাপ পানি এনে দিল, হাতটা ধুয়ে দিলাম। তাহলে মিস্টার রিজভি, বলা শুরু করেন। আগে বলো, সে তোমার কে হয়? এই দেখ, সে আমার বাবা হয়। এখন তাড়াতাড়ি বল। আমি তাদেরকে মারতে চাইনি, আমাকে দিয়ে তোমার বাবা আর মায়ের খুন করানো হয়েছে। কথাটা শুনে আমার পৃথিবী অন্ধকার জগতের পরিণত হলো। দুই চোখ দিয়ে পানি বের হয়ে গড়িয়ে পড়তে লাগলো। এই কুত্তার বাচ্চা, আজকে তোকে আমি যে কি করব বলেই ব্যাটটা দিয়ে তার পুরো শরীরে মারতে লাগলাম। যত জোর আছে তাই দিয়ে মারতে লাগলাম। তারপর রিজভির শরীরের মরিচের গুঁড়ার প্যাকেট ঠেলে দিয়ে দুই হাত দিয়ে পুরো শরীরে মাখিয়ে দিলাম। সে তো কাটা মুরগির মতো লাফাতে লাগলো। হাত পা বেঁধে রাখার ফলে তেমন কিছু করতে পারলো না, শুধু জোরে জোরে কান্না করছে আর বলছে, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো কারো কোনো ক্ষতি করব না। রাগ যেন থামছেই না। সামনে রাখা পানির বোতলটা নিয়ে মরিচের গুঁড়া ঠেলে দিয়ে সোজা রিজভির গলায় বোতলের মুখ লাগিয়ে দিলাম আর বললাম, যদি একবার চিল্লাস তাহলে দেখবি আমি তোকে কি করি। আর এই বোতলের সব পানি খাবি তুই, বাকি কথা কালকে শুনবো। আজকে যদি সব কথা শুনি তাহলে হয়তো রাগের মাথায় তোকে মেরে ফেলতে পারি। আর রাকিব, তোর এই বাড়িতেই থাকবি কয়েকদিন।
আর বাইরে থেকে খাবার খাবি, আর ওকেও কিছু খেতে দিবি। বলেই সোজা চলে আসলাম বাহিরে। পকেটে থাকা ফোনটা হাতে নিয়ে দেখি 4:13 বাজে। একটু পরেই আজান দিবে, তাই আর বাসায় যাব না, সোজা মসজিদে যাব। ফজরের নামাজ পড়েই বাসায় চলে যাব। কত পরে আজান কানে পড়ল, সোজা মসজিদে চলে গেলাম। অজু করে নামাজ পড়া হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে আসলাম। রাস্তার পাশে একটা ল্যাম্প পোস্টে দেখে বসে পড়লাম। রাস্তায় এখন কেউ নেই। দূরে একটা কুকুর দেখতে পাচ্ছি ঘুমিয়ে আছে। আমার রাগ যেন থামছেই না। কতক্ষণ পরে আজান কানে পড়ল, সোজা মসজিদে চলে গেলাম। অজু করে নামাজ পড়া হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে আসলাম। বাসায় আসতেই চাঁদনির সামনে পড়ে গেল। এই এত সকালে কোথায় গিয়েছিলে? কেন? মসজিদে গিয়েছিলাম। ও গুড। আচ্ছা তুমি সোজা ছাদে চলে যাও, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। না, এখন আর কফি খাবো না, রুমে গিয়ে ঘুমাবো। আর আজকে ভার্সিটিতে যাব না। বেশি কথা না বলে যেটা বলছি সেটা করো। এই, এগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না। না লাগলেও করতে হবে, আর কোনো কথা শুনতে চাই না। বলেই চলে আসলাম ছাদের দিকে। জানি কোনো কথা বলেও লাভ হবে না, কারণ চাঁদনি অনেক জেদি মেয়ে। একটু পর চাঁদনি 2 হাতে 2টো কফির মগ নিয়ে ছাদে আসলো। আমার দিকে একটা মগ দিয়ে বলল, তা আজকে ভার্সিটিতে যাবে না কেন? এমনি ভালো লাগছে না তো, তাই আর কি। ও আচ্ছা নীল, তুমি আমাকে কতটা ভালোবাসো? সেটা আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তাহলে কি করবে তুমি? যেদিন তুমি আমার লাইফ থেকে চলে যাবে, সেদিন ভালোবাসা নামক অনুভূতিটা আমার কাছে মূল্যহীন হয়ে যাবে। আর হয়তো কষ্ট পাবো, কিন্তু বোকাদের মতো নিজের ক্ষতি করব না, কারণ যে যাবার সে যাবেই। তার জন্য কষ্ট পেয়ে লাভ নেই। কফিটা শেষ করে চলে আসলাম নিজের রুমে। এসে ঘুমিয়ে গেলাম। সারা রাত না ঘুমানোর কারণে শুইতেই ঘুম ধরে গেল। দুপুরের সময় কে যেন আমার রুমের দরজায় ধাক্কা দিল, সাথে সাথে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে দরজাটা খুলে দিলাম, আর চাঁদনি হুট করে রুমের ভেতরে ঢুকে পড়ল। তারপর সোজা বিছানায় গিয়ে কাঁথার বালিশ ঠিক করতে করতে বলতে লাগলো, এত সময় লাগে নাকি দরজা খুলতে? এই কই, এত সময় লাগলো? 30 সেকেন্ডও তো সময় লাগেনি। এখন তাড়াতাড়ি গোসল করে খেতে আসো। আর একটু ঘুমাবো। আর কোনো ঘুম হবে না, তাড়াতাড়ি গোসল করে আমাদের ফ্ল্যাটে আসো, মা জান্নাত অপেক্ষা করতেছে। দূর, ভালো লাগে না। কেন যে রিলেশন করতে গেলাম? বেশি হয়ে যাচ্ছে না? এমন ঢং কই থেকে শিখছো? আমি মেয়ে হয়েও তো এত ঢং করতে পারি না। কই থেকে কি জানি শিখছি। অনেক হয়েছে, এখন যাও, আমার খুব খিদে লাগছে। ও, খিদা লাগছে আগে বলবা না? আর কোনো কথা না বলে দিলাম 4 ঠোঁট এক করে। পুরাই 3 মিনিটের মতো ইয়েটা করলাম। চাঁদনির রেসপন্স ছিল বেশি মজা লাগলো। বিশ্বাস করেন সুমন ভাই, এই ইয়েটা খুব মজার ছিল। হোয়াট, থু, কি গন্ধ মুখে। ও, আজকে ব্রাশ কেনার টাকা নেই বলে এমন করে বললাম। টাকা লাগবে কেন? আগামীকাল থেকে তুমি আর আমি আমার ব্রাশ দিয়েই কাজ চালিয়ে নিব। না, লাগবে না, আমার মুখে তো গন্ধ। মন খারাপ করে বললাম, যাতে আরেকটা দিই। আরে ওটা তো আমি এমনিই বললাম। আর বেশি ঢং করবি না আমার সাথে। আমি জানি যে আর একটা নেওয়ার জন্য এমন ঢং করতেছিস। দেখছো কে ঢং করে? বুঝতেই যখন পারছো, তো এত ঢং না করে একটা দিলেই তো হয়। তুই 5 মিনিটের মধ্যে আমাদের ফ্ল্যাটে চলে আসবি, না হলে কপালে খারাপই আছে বলে দিলাম। বলেই সে চলে গেল। আমিও হাবলার মতো দাঁড়িয়ে না থেকে বুদ্ধিমানের মতো গোসল করতে চলে গেলাম। আপনারা ভাবছেন যে চাঁদনির ভয়ে গোসল করতে যাচ্ছি। আরে সুমন ভাই, না, আমি তো গোসল করতে যাচ্ছি খাবারের ভয়ে। পরে যদি খাবার না দেয়, গোসল করে চলে গেলাম চাঁদনিদের ফ্ল্যাটে। গিয়ে টেবিলে বসলাম। আন্টি খাবার বেড়ে দিচ্ছে। হঠাৎ জান্নাত বলে উঠল, হঠাৎ করে আজকে ঘুরতে যাবি কেন? এই, তোমাকে নিয়ে যেতে বলতেছে, যাবে? এত কথা কিসের? দেখছেন আন্টি, আমার বোনের সাথেও কথা বলতে দিচ্ছে না, সব সময় এমন করে। তাই তো দেখছি। এই চাঁদনি, এই তুই ছেলেটার সাথে এমন করছিস কেন? দেখো মা, তুমি আমাদের মাঝে কথা বলবা না। রে, তুই ঠিকই বলছিস। আর কোনো কথা নয়, বিকেলে যেন জান্নাতকে নিয়ে ঘুরতে যাওয়া হয়। আচ্ছা যাবনি, এখন খাই, না হলে সব ঠান্ডা হয়ে যাবে।
বিকেলে জান্নাত রেডি হয়ে নিচে আসলো। তারপর আমিও রুম থেকে বের হয়ে নিচে আসলাম। আসার সময় চাঁদনিকে দেখলাম না। নিচে এসে দেখি জান্নাত বাইকের সামনে দাঁড়িয়ে আছে। আমি কি বললাম, কি রে চাঁদনি কই? আমি তো জানি না ভাবি কই। ও আচ্ছা চল। হুম। বলেই আমি বাইকে উঠে বসলাম। বাইকটা গেট থেকে বের করে রাস্তায় নিয়ে জান্নাতকে উঠতে বললাম। বাইকে উঠে বসতেই আমি স্ট্যান্ড দিলাম। একটু দূরে যেতেই পেছন থেকে জান্নাত বলে উঠল, হ, তোমরাই যাও, আমি বাসায় গেলাম। পেছনে তাকালাম, দেখলাম আমার পেছনে চাঁদনি বসে আছে, আর দূরে জান্নাত রাগে চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। এই জান্নাতকে না নিয়ে যাচ্ছ কই? তুমি এখানে কেন? আমার তো জান্নাতকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল। না, ভাবলাম তোমরা একা একটা গিয়ে কি করবে, তাই তোমাদের সময় দিতেই আসলাম আর কি। বুঝছি, আর ঢং করতে হবে না, জান্নাতকে ডাক দাও। দিচ্ছি। এই জান্নাত তাড়াতাড়ি আসো বোন আমার। না, আমি যাব না, তোমরাই যাও। আরে আসো তো। আচ্ছা সরি, এখন আসো প্লিজ, দেরি হয়ে যাচ্ছে তো। জান্নাত, দেরি করে গেলে বেশিক্ষণ ঘুরতে পারবি না কিন্তু। আসতেছি। তারপর তিনজনে মিলে চলে আসলাম চাঁদনিদের বাসার পাশে একটা পার্কিং। বাইকটা রেখে তিনজন মিলে চলে গেলাম ভেতরে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে, এই জান্নাত কি খাবি বল? আমি তো চকলেট আর আইসক্রিম খাবো। আচ্ছা চল তাহলে। আমি কিন্তু ফুচকা খাবো। আর জান্নাত, তুমি ফুচকা খাবে না? ভাবো তো, আগে চকলেট আর আইসক্রিম খাবো, তারপর ফুচকা খাবো। বেশি বকবক না করে চল, কি কি খাবি খা। এইরকম ভাবে কথা বললে কিছুই খাবো না। এই তুমি থামো তো, সব সময় খালি রাগ নিয়ে থাকে। আচ্ছা অনেক হয়েছে, চলো। তারপর আমরা তিনজনে একটা দোকানের কাছে এলাম, চকলেট আর আইসক্রিম নিলাম। হঠাৎ করে কোথা থেকে যেন একদল ছেলে সামনে চলে আসলো আর বলতে লাগলো, কি খবর ভাইয়া, একটা হয়ে দুজনকে নিয়ে ডেটিংয়ে আসছেন নাকি? ভাইয়া, একটা আমার গফ আর একটা আমার বোন। তাই নাকি? তাহলে তুমি গফকে রেখে বোনটাকে আমাদের হাতে তুলে দাও। তুমি গফ নিয়ে মজা করো, আর আমরা তোমার বোনকে নিয়ে। ভাই একটু বেশিই না, সরি, অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এই জনি, ভাই যা বলছে চুপচাপ সেটাই কর, না হলে দেখবি শেষে দুইটার একটাকে পাবি না, বুঝলি? শালা, এখানে যারা আসে তারা সবাই বলে তার সাথে নাকি বোন এসেছে। আমরা এসব কথা শুনতে শুনতে পাগল হয়ে গেছি। হাই, আপনারা সরেন তো সামনে থেকে, মাথা গরম করিয়েন না কিন্তু। এই আমাদের এলাকাতে এসে আমার সাথে পাকনামি করিস, মেরে হাত পকেটে ঝুলিয়ে দেবো, বুঝলি? এই শাওন, যে কোনো একটাকে নিয়ে আয় তো। ভাই এটাকে নেই, বয়সও কম আর দেখতেও সেই। হাই, ভালো মতো কথা বলছি, চলে যান, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। এই কি করবি তুই? আর শাওন, নিয়ে চলে দেখি ও কি করে। ওকে নিয়ে যা, ভালো মতো বলতাম তো, তাই শুনলি না। এখন পারলে ওদের কারো। ওকে, এই দেখ। বলি শাওন যে জান্নাতের হাতটা ধরতে আসবে, ঠিক তখনই পকেট থেকে আমার প্রিয় বার্মিসটা বের করে দিলাম হাতের মধ্যে ঢুকিয়ে। সোজা হাতে উল্টো পাশ দিয়ে বের হয়েছে। শাওন জোরে চিৎকার দিয়ে উঠল। এটা দেখে সবাই চুপ হয়ে গেল। আশেপাশে থাকা সকলের চোখ আমাদের দিকে পড়ল। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার লোকের গায়ে হাত দিস? দেখ আজকে তোকে কি করি, আর এই দুটোকেও নিয়ে যাব। তোরা আবার আমার কি করবি? ভালোই ভালোই বলছি চলে যা, না হলে সবাইকে মরতে হবে। এমনিতে রাগে আমার শরীর চলে যাচ্ছে। কেন মা দুটো দেয় নাকি? মাথাটা পুরোই গরম করে দিল। এতক্ষণ যা বলেছি কিছু বলি নাই, এবার তো বলতেই হবে। সোজা গিয়ে জনের বুকে একটা লাথি মারলাম। সে কয়েক হাত দূরে গিয়ে পড়ল। ওর সাথে থাকা ৬-৭ জন মিলে আমাকে মারতে আসলো। আমিও পাশে থেকে একটা বাঁশের টুকরো উঠিয়ে কয়েকটা বাড়ি মারলাম, কারো হাতে কারো পায়ে। বাড়িগুলো লাগছে। জনি কোনো কথা না বলে শাওনের হাতের ভেতর থেকে বার্মিসটা বের করে সোজা আমার ডানের ঘাড় বরাবর ঢুকিয়ে দিল। সাথে সাথে হাত থেকে অনেক রক্ত পড়া শুরু হলো। আমি সেদিকে খেয়াল না করে জনির ডান হাত বরাবর একটা বাড়ি দিলাম। সাথে সাথে হাতের বার্মিসটা পড়ে গেল। একটু পরেই সব কিছু নীরব হয়ে গেল। আশেপাশে কয়েকজন পুলিশ এসে জনি আর তার বন্ধুদের নিয়ে চলে গেল। বুঝলাম এই পুলিশগুলোকে তীর্থর বাবা পাঠিয়েছে। হঠাৎ করে চাঁদনি সে কান্না করতে লাগলো।
আর ঘাড়ে হাত রেখে বলতে লাগলো, এই তাড়াতাড়ি হসপিটালে চলো, অনেক রক্ত পড়তেছে। আরে সমস্যা হবে না। চুপ, আগে হসপিটালে চলো। আপু, বাইক কি করবে? সমস্যা নাই, আমার একজন ফ্রেন্ডকে ফোন করে আসতে বলেছি। ও আচ্ছা। আরে সমস্যা হবে না। এই চুপ কর, হাত থেকে কত রক্ত পড়তেছে জানিস? সন্ধ্যার একটু পর বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আন্টির বকা দেওয়া শুরু হলো। এই, তোর কি কোনো জ্ঞান নেই? একা একা কেন মারামারি করতে গেলি বল? আজকে যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি করতাম আমরা? আরে আন্টি, এবার বাদ দাও তো, আগে খাইতে দাও, অনেক ক্ষুধা লাগছে। আম্মু, এসব কথা পরে হবে, আগে খেতে দাও। আজকে বাইরে কিছুই খাওয়া হয়নি। আন্টি, আজকে আমার টাকা বেঁচে গেছে। এই ঢং বন্ধ কর, না হলে রাতে খাইয়ে দিব না। সমস্যা নাই, নিজেই খাইতে পারবো। একটু পর যদি আমাকে ডাকিস তাহলে বুঝাবো। কি বুঝবা গো? রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। এমনভাবে বলতেছো যেন আমি খুব পারবো একা একা ফ্রেশ হতে। এই, তোরা চুপ কর। আর চাঁদনি, নীলকে তোর রুমে নিয়ে যা। আন্টি, আর তাড়াতাড়ি খাইতে দাও, খুব খিদা লাগছে। লাগবেই তো, কত রক্ত বের হয়েছে শরীর থেকে। তারপর আমি চাঁদনির রুমে গেলাম। চাঁদনিও পিছে পিছে চলে আসলো। তারপর ফ্রেশ হয়ে বাহিরে আসলাম। ফ্রেশ হতে চাঁদনি সাহায্য করছিল, কারণ হাত কাটা থাকায় একটা ফ্রেশ হতে পারলাম না। আন্টি, ভাবতেছি বিয়ে করব। বাবা, আগে চুপ করে খাবারগুলো খাও, তারপর না হয় এই বিষয়ে কথা হবে। না মা, সে খেতে খেতেই বলুক। আন্টি, এখন বলি। ওকে, তা মেয়ে কি পছন্দ করা আছে নাকি খুঁজতে হবে? আমার তেমন কাউকে পছন্দ নাই। কথাটা বলতেই কাঁধে চাঁদনি একটা চর মারল। এই, মারলা কেন? মারবো না মানে? আমাকে পছন্দ করিস না? না মানে আন্টি যাকে বলবে তাকেই বিয়ে করব। এই চুপচাপ খাও সবাই, এখন বিয়ে নয়, আগে জান্নাতের বিয়ে, তারপর তোমাদের। আর একটা কথাও কেউ বলবে না। আন্টি, তুমি আবার আমাকে টানছো কেন এইসবের মধ্যে? মা, এটা কিন্তু একদম ঠিক বলছো। আন্টি ঠিক বলেছেন। আমার থেকে আপু বড়, তাই তাকে আগে বিয়ে দেন, তারপর আমি করব। ও মা, তাই নাকি? তাহলে তোমার ভাইকে বলো আমাকে বিয়ে করতে। এই, তোর লজ্জা করতেছে না নিজের মায়ের সামনে বিয়ের কথা বলতে? আমি তো তাই ভাবতেছি, লজ্জা করে না এসব বলতে। ভালো কথা বললেই দোষ। এখন সবাই চুপ, কোনো কথা না বলে খেয়ে নাও। খেয়ে সোজা নিচের রুমে এসে রাকিবকে ফোন দিলাম। কেমন আছিস? রাতে খেয়েছিস? না, এখনো খাইনি, অনলাইনে অর্ডার করেছি। তুই আসবি কখন? আজকে আসতে পারবো না রে। কেন, কি হয়েছে যে আসতে পারবি না? আরে আজকে আমাকে একটা ফোন দিতি। বাদ দে এসব, এখন শোন আমি কি বলি। রাকিব, বল। আজকে তুই রিজবির থেকে সব সত্যি বের করবি, সেটা যেভাবেই হোক। ওকে, আমি অন্য একটা প্ল্যান করছি। কি প্ল্যান? বুঝলি তো? বুঝলাম, এটাতে হয়তো কাজ হবে। আজকে তুই না সাথে ভালো হলো, কি বলিস? আচ্ছা রাখলাম রে। ওকে। ফোনটা রেখে দিয়ে বিছানার উপর গায়ে এলিয়ে দিলাম। এই, তোর কোনো পছন্দের মেয়ে নেই? কথাটা শুনে লাফ দিয়ে উঠে বসে পড়লাম খাটের ওপর। দরজায় দাঁড়িয়ে চাঁদনি কথাটা বলল, আছে তো। তাহলে মাকে বলবি না কেন? পরে বলবো, এখন ঘুমাই। ওকে, ঘুমা তুই। সকালে উঠে মসজিদে গিয়ে কোনো মতে নামাজ পড়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ছাদে বসে আছি। একটু পর চাঁদনি একটা কফির মগ নিয়ে চলে আসলো। এই যে মিস্টার নীল, আপনার কফি। নিচ্ছি। তা এখন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই চলো তো আজকে বিয়ে করি। আগে জান্নাতের বিয়ে, তারপর আমাদের। ওকে। আর একটা কথা শোনো। বলো, কি বলবা? আজকে থেকে বোরকা পরে বাসার বাইরে যাবা, ওকে? কিন্তু আমার তো বলো। সমস্যা নাই, আজকে বিকেলে কিনে দিব। জান্নাতের জন্য নিবা না? আগে ওর জন্য নিব, তারপর তোমার জন্য। ওকে। আজকে থেকে বোরকা পরে বাসার বাইরে যাবা, ওকে? কিন্তু আমার তো বোরকা নাই। সমস্যা নাই, আজকে বিকেলে কিনে দিব। জান্নাতের জন্য নিবা না? আগে ওর জন্য নিব, তারপর তোমার জন্য। ওকে।
এদিকে রাকিব রেসপি সাহেবের থেকে সকল কথা বের করে নিয়েছে। তারপর আমার কথা মতো রেসপিকে মেরে ফেলেছে। কেটে গেল 1 মাস প্রায়। রাকিবেরা চলে গেছে। এই তো ভালো আছি। জি, রাতের ভালো থাকা বের হবে। কেন, রাতে আবার কি হবে? আরে ঠান্ডায় জমে যাবেন। এখন নাকি খুব ঠান্ডা লাগবে। ও, তা চাচি আর রিয়া কই? ওরা তো একটু বাইরে গেল, এখন গেল। ও, তুমি রুমে যাও, আমি বুয়াকে বলতেছি খাবার রেডি করতে। ওকে চাচা। তারপর সোজা নিজের রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে দেখি চাঁদনি আর জান্নাত ফোন দিয়েছিল। সাইলেন্ট রাখার জন্য বুঝতে পারিনি। আমি জান্নাতের কাছে ফোন করে বললাম যে একটা কাজে বাহিরে এসেছি, আগামীকাল ফিরবো। এরপর নিচে চলে আসলাম। এসে দেখি বুয়া আমার জন্য টেবিলের উপর খাবার রেডি করতেছে। যদিও ক্ষুধা লাগেনি, কারণ আসার সময় রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি। এরপর নিচে চলে আসলাম। এসে দেখি বুয়া আমার জন্য টেবিলের উপর খাবার রেডি করতেছে। যদিও ক্ষুধা লাগেনি, কারণ আসার সময় রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি। খাবার টেবিলে বসতেই চাচি আর রিয়া আসলো। আমাকে দেখে রিয়া দৌড়ে সে জড়িয়ে ধরল। তারপর, ভাইয়া জান্নাত কই? ঢাকায় আছে, ওর নাকি ক্লাস আছে, তাই আসেনি। তা কেমন আছিস বাবা? ভালো আছি চাচি। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। পরে কথা হবে, খেয়ে নাও আগে। সারাদিন খুব ভালোভাবেই কেটে গেল। রাকিবকে বলেছি রাতে আমাদের বাড়িতে আসতে, আর আরও কয়েকজনকে নিয়ে আসতে। কারণটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। ঠিকই ধরেছেন, আমার চাচাই আমার বাবা মাকে খুন করেছে। রেসপি সব বলেছে। আর আজকে বগুড়াতে আসার প্রধান কারণ হলো এটাই। রাতে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। অনেক মজা করেই খাবার খেয়েছি। চাচাকে তো অনেক হাসিয়েছি, কারণ পরে আর কোনোদিন সে এইভাবে হাসতে পারবে না। আর চাচি আর রিয়াকে এক রুমে থাকতে বলেছি, কারণ আজকে চাচার জীবনের শেষ রাত। রাত 12টার সময় রাকিব আর কয়েকজন চলে আসলো। আমি তাদের বাড়ির ভেতরে নিয়ে আসার জন্য গেটের কাছে গিয়ে তাদের নিয়ে বাসার ভেতরে চলে আসলাম। আমাদের বাড়িটা 2 তলা। চাচি আর রিয়া উপরে ঘুমিয়েছে, আর চাচা নিচে। আমি চাচার রুমের সামনে গিয়ে দরজা একটা টোকা দিতেই সে দরজা খুলে দিল। এতে করে আমি অবাক হয়ে যাই, কারণ রাত 12টার সময় কেউ একটা টোকাতে দরজা খুলবে
এটা অবিশ্বাস্য যোগ্য ব্যাপার। তারপর আমি চাচাকে বলতে লাগলাম, চাচা একটু বাহিরে ড্রয়িং রুমে আসেন তো, কাজ আছে। এত রাতে কি কাজ আছে? আর ঘুমাওনি? একটা জরুরি কাজ আছে, আর কাজটাতে শেষ করেই ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। জি, তাড়াতাড়ি আসেন। মিনিট 5 পর চাচা নিচে ড্রয়িং রুমে চলে আসলো। আমি আর রাকিব বসে গল্প করছিলাম। চাচা আমাদের কাছে এসে বলতে লাগলো, নীল, কিসের জন্য ডেকেছো বাবা? চাচা আমার রুমে আসেন, একটা সারপ্রাইজ আছে আপনার জন্য। তাই নাকি? তা কি সারপ্রাইজ শুনি? রুমের ভেতরে চলেন, দেখাচ্ছি। ওকে চলো। তারপর আমি, চাচা, রাকিব মিলে আগে থেকে রেডি করা একটা রুমে গেলাম। সেই রুমটা অন্ধকার ছিল। রুমে ঢুকে চাচা বলল, নীল, রুমটা অন্ধকার কেন? আরে চাচা, সারপ্রাইজ দিব তো, তাই। নীল, লাইট অন করবো নাকি? চাচা আপনি কি রেডি সারপ্রাইজের জন্য? আর তোর সইছে না নীল, তাড়াতাড়ি দেখাও। আচ্ছা তাহলে রাকিব, লাইটটা অন করো। রুমের লাইটটা অন করার সাথে সাথেই চাচার চোখ যেন চরক গাছে উঠে গেল। চাচা আমার আর রাকিবের দিকে তাকালো। ভয়ে চাচার চোখগুলো বড় বড় হয়ে গেল। এটা আমি ঠিকই বুঝতে পারছি। নীল, এসব কি? এরা তো এখানকার টপ গুন্ডা। চাচা এরাই আপনার সারপ্রাইজ। মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। সেদিন আমার বাবা মাও কিছুই বুঝতে পারেনি। মানে কি? কুত্তার বাচ্চা, তুই কেন আমার বাবা মাকে মেরেছিস বল? এই নীল, কি বলছো তুমি? চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমার নাম দিবি না। নীল, আমাকে যেতে দাও। আগে বল, আমার বাবা মাকে কেন মেরেছিস? আমি কেন তাদের মারতে যাব? আমি তাদের মারিনি। ও, বলেই একটা রড দিয়ে দিলাম চাচার ডান হাতের মকরাতে একটা বাড়ি। সাথে সাথে সে চিৎকার করতে যাবে, এমন সময় রাকিব আচার মুখে কাপড় গুজে দেয়, তাই আর চিল্লাতে পারেনি। আর চাচি রিয়াদের খাবারে ঘুমের ওষুধ দিয়েছি, তাই তারাও শুনতে পারবে না কিছু। আমি তারপর আরো কয়েকটা বাড়ি দিলাম, হাতে আর পায়ে। আমাকে আর মেরো না, আমি সব সত্যি কথা বলছি। এই তো লাইনে আসছিস, তাড়াতাড়ি বল। আমাদের সকল জায়গা জমি আমার নিজের নামে করার জন্য আর এমপি হওয়ার জন্যই তোমার মা বাবাকে মেরেছি। গুড বাই বলেই চাচার মাথাটা কেটে আলাদা করে দিলাম। পরের দিন সকালবেলা আমার বাবা মায়ের লাশের মতো চাচার লাশও পড়ে থাকতে দেখা যায়। কেউ জানে না কে মেরেছে। এখন আমি চাঁদনিকে বিয়ে করেছি, 2 বছর হলো। কয়দিন আগে রিয়ার বিয়ে হয়ে গেছে, আর চাচি আমাদের সাথেই থাকে। আমি, চান্নাত, চাঁদনি, মহু আন্টি আর চাচিকে নিয়ে আমাদের পরিবার।